ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ব্যাচের হচ্ছে প্রথম ক্লাস এটা। আর আমরা সপ্তাহে হচ্ছে প্ল্যান করছি 2 দিন ক্লাস নিব। তো ইনিশিয়ালি আমার প্ল্যান ছিল তোমার হচ্ছে বিকাল 4টায় ক্লাস নেওয়া। তো প্রথম 2টা ক্লাস আমরা বিকাল 4টায় নিব। এরপরে আমরা সবার একটু অপিনিয়ন নিব, যে হয়তো কারো কোচিং থাকতে পারে, বা হচ্ছে যে কারো হয়তো অন্য কোথাও প্রাইভেট থাকতে পারে। তো সেই হিসেবে আম, তোমার হচ্ছে আমাদের টাইম কি চেঞ্জ করা লাগবে কিনা, ওইটা আমরা হচ্ছে 2টা ক্লাসের পরে আমরা বিবেচনা করব, কেমন? তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এই চ্যাপ্টার থেকে 2025 সালে তোমার হচ্ছে একটা প্রশ্ন হয়েছিল, আর্দ্রতা থেকে একটা প্রশ্ন হয়েছিল। তো এই বছর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হওয়ার চান্স কম, যেহেতু আমাদের এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্সের টোটাল 21টা অধ্যায় থেকে 15টা অবজেক্টিভ আসে। তো আগে ছিল যে তোমার 20টা প্রশ্ন হইতো। তার মানে ওই সময় তোমার হচ্ছে একটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসতো, এটা মোটামুটি একটা কালচার ছিল। তো এই বছর আমরা দেখছি যে সব চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় নাই, যেহেতু অধ্যায় 21টা আর প্রশ্ন হচ্ছে 15টা। তো যেমন ধরো এইবার ভেক্টর চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয়নি। তো আমাদের এই বছর 26 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা ভেক্টর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন কমন পড়ার চান্স অনেক বেশি, কেমন? আচ্ছা, যেহেতু অনলাইন ক্লাস নিচ্ছি, মাঝখানে নেট প্রবলেম করতে পারে, সাউন্ডে প্রবলেম করতে পারে। যেটাই হবে আমাকে একটু জানাও যে তুমি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, প্রবলেম তোমার সাইড থেকেও হইতে পারে, আমার সাইড থেকেও হইতে পারে। যদি আমার সাইড থেকে হয় তাহলে সবাই প্রবলেম ফেস করবে। যদি তোমার সাইড থেকে হয় তাহলে সেটা আমরা ফিগার আউট করে দেন কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখবো, কেমন? আমাদের পড়া শুরু হবে হচ্ছে 10.1 থেকে, আদর্শ গ্যাস। তো এর একটু বলে নেওয়া দরকার যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ফিজিক্সে ইসাক স্যারের বইটা একদম মাস্ট, কম্পালসারি, কেমন? ইসাক স্যারের বইয়ের বাইরের যদি কোনো পড়া থাকে, তপন স্যারের বইতে বা তোফাজ্জল স্যারের বইতে বাড়তি কোনো কিছু যদি লাগে, সেটা আমি ক্লাসে তোমাদেরকে প্রোভাইড করবো। ইসাক স্যারের বইটা, অ্যাটলিস্ট নিউ এডিশনের বইটা লাগবে, কেমন? তো আদর্শ গ্যাসের জন্য শুরুতে যেটা লাগবে, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো লাগবে। তো এটা আমি এই ব্যাপারে এখানে 4টা বৈশিষ্ট্য আছে, এই ব্যাপারে আমার কিছু কথাবার্তা বলার আছে। শোনো, এই ফাঁকা জায়গাতে আমি একটু লিখি। দেখো, তুমি যখন কোন একটা জায়গাতে, ধরো মনে করো এই যে আমার হাতে যে একটা পানির বোতল আছে, এই বোতলে দেখতে পাচ্ছ যে কিছু পানি আছে, ½ লিটারের মতো পানি আছে, কেমন? আমি যদি বোতলের থেকে পানিগুলা বের করে ফেলে দিই, তারপরে যদি বোতলের মুখটা লাগাই দিই, তাহলে এই বোতলের মধ্যে শুধু গ্যাস থাকবে। তো তুমি যেমন দেখতে পাচ্ছ এই পানিগুলো এখন স্থির, তাই না? পানিগুলো নাড়াচাড়া করতেছে না, নাড়াচাড়া করলে পানিগুলো নড়বে, এমনি রেখে দিতে পানিগুলো স্থির। পানি যখন স্থির থাকে তখনও তার ভেতরের কণাগুলা কিন্তু নড়াচড়া করতেছে, যেটা আমরা দেখি না। এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এখন তুমি জানো শক্তি 2 প্রকার হইতে পারে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি, তাই না? তো তোমার যদি কোনো একটা গ্যাস আদর্শ গ্যাস হয়, তার ভিতরে কোনো বিভব শক্তি থাকবে না, তার যা শক্তি সবই গতিশক্তি। কিরকম তোমাকে আমি একটু বলি। মনে করো এই পাত্রের মধ্যে কিছু গ্যাস আছে, ধরো এটা একটা গ্যাসের কণা, এটা একটা গ্যাসের কণা, এটা একটা গ্যাসের কণা, কেমন? এই গ্যাসের কণাগুলো কন্টিনিউয়াসলি ডানে বামে ওপরে নিচে দৌড়াদৌড়ি করতেছে, নাচানাচি করতেছে। যেটাকে আমরা ধরো ফিজিক্সের ভাষায় বলি, র্যান্ডমলি তারা দৌড়াদৌড়ি করতেছে, র্যান্ডমলি। আমাদের বইতে এই র্যান্ডমলি দৌড়াদৌড়ি করা, এটার একটা সুন্দর বাংলা করছে। বাংলাটা হচ্ছে সতত সঞ্চরণশীল, মানে অলওয়েজই তারা দৌড়াদৌড়ি করতেছে। এখন এটা আমরা খালি চোখে যেমন একটা পানির বোতলের দিকে তাকাইলে আমরা দেখে বুঝতে পারবো না যে পানির ভেতরের কণাগুলো দৌড়াদৌড়ি করতেছে, গ্যাসের দিকে তাকাইলে আমরা বুঝতে পারবো না যে গ্যাসের কণাগুলো আণবিক্ষণিক লেভেলে তারা দৌড়াদৌড়ি করতেছে ডানে বামে। এই দৌড়াদৌড়ি করার জন্য গ্যাসের কণাগুলোর মধ্যে
একটা কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি কাজ করে। কেমন? এখন একটা গ্যাস তখনই আদর্শ হবে যখন তার কণাগুলো অনেক দূরে দূরে থাকে। ফর এক্সাম্পল, ধরো এই পাত্রের এই কোণাতে একটা গ্যাসের কণা আছে, এর নাম হচ্ছে এ। এই কোণাতে একটা গ্যাসের কণা আছে, তার নাম হচ্ছে বি। এই কোণা একটা গ্যাসের কণা আছে, তার নাম হচ্ছে সি। এই কোণা একটা গ্যাসের কণা আছে, তার নাম হচ্ছে ডি। মনে করো এ বি সি ডি, চারটা গ্যাসের কণা। এই চারটা গ্যাসের কণা পাত্রের চার কোণায় আছে, মাঝখানে মনে করো আর কোনো কণা নেই। তাহলে এই চারটা গ্যাসের কণা যতটুকু আয়তন দখল করে রাখছে, এটা হচ্ছে এই পুরাটা, এই পুরাটা। এখন গ্যাসের কণাগুলোকে যদি আমি একটু দূরে পাঠাই দিই, মনে করো আমি এই কণাটাকে এখানে পাঠাই দিলাম, বি কণাটাকে এখানে পাঠাই দিলাম, সি কণাটাকে এখানে পাঠাই দিলাম, ডি কণাটাকে এখানে পাঠাই দিলাম, আগের চারটা কণাই, কিন্তু এখন তারা একটু দূরে দূরে আছে। তাহলে এখন এই চারটা কণা দিয়ে যে গ্যাসটা তৈরি হয়েছে, এই গ্যাসের আয়তন এই পুরাটা। আমি যদি এদেরকে আরো দূরে পাঠাই দিই, মনে করো বাবুল বি কে এখানে পাঠিয়ে দিলাম, এ কে এখানে পাঠিয়ে দিলাম, সি কে এখানে পাঠিয়ে দিলাম, ডি কে এখানে পাঠিয়ে দিলাম, এখন তারা যে গ্যাসটা তৈরি করবে এই চারটা কণাই, এই গ্যাসের আয়তন হচ্ছে পুরাটা। গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন নেই। গ্যাসের কণাগুলো যত দূরে দূরে থাকবে তাদের মধ্যবর্তী জায়গাটা টোটালটাই হচ্ছে এই গ্যাসের আয়তন। এখন একটা গ্যাস তখনই আদর্শ হবে যখন তার কণাগুলো অনেক দূরে দূরে থাকবে, যতটুকু সম্ভব দূরে দূরে থাকবে, ম্যাক্সিমাম দূরে দূরে থাকবে। এখন আমাকে কেউ একজন ভেবে চিনতে বলতো, আমি যদি এই চারটা কণার উপর তাপমাত্রা বাড়াই দেই, তাহলে কণাগুলা কি দৌড়াদৌড়ি বেশি করবে, নাকি তাপমাত্রা কমাই দিলে দৌড়াদৌড়ি বেশি করবে? কি মনে হয়? আমাকে একটু টেক্সটে জানাও। আমি যদি এই চারটা কণার উপর তাপমাত্রা বাড়াই দেই, তাইলে কি তারা দৌড়াদৌড়ি বেশি করবে? মৌমিতা উত্তর দিছে টি বাড়ালে তারা দৌড়াদৌড়ি বেশি করবে। সঠিক। যদি আমি তাপমাত্রা বাড়াই দিই তাইলে এরা বেশি দূরে চলে যাবে। তার মানে আমি এদেরকে যত দূরে নিতে পারবো তারা তত ভালো আদর্শ গ্যাস হবে। তাহলে আমি বলতেই পারি কোনো একটা জায়গায় আমি যদি গ্যাসকে উচ্চ তাপমাত্রায় রাখি, তাহলে তার আয়তন বাড়বে, মানে কণাগুলো বেশি দূরে দূরে যাবে, তাহলে সেটা ভালো আদর্শ গ্যাস হবে। আবার আমরা কিন্তু বয়লের সূত্র থেকে এটাও জানি যে চাপ কমাইলেও আয়তন বাড়ে। তাপমাত্রা বাড়ালে যেমন আয়তন বাড়ে, চাপ কমাইলেও আয়তন বাড়ে। তাইলে আমি যদি নিম্ন চাপে যদি এই গ্যাসগুলাকে রাখি, তাইলেও তারা এই অণুগুলো অনেক দূরে দূরে থাকবে, তখন তাদেরকে আমি আদর্শ গ্যাস বলতে পারবো। এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এই যে চারটা গ্যাসের কণা আছে এ বি সি ডি, এদের নিজস্ব আয়তন কিন্তু খুবই ছোট। দেখো এই বি এর আয়তন এতটুকু, এর আয়তন এতটুকু, ডি এর আয়তন এতটুকু, বাট তারা যে গ্যাসটা দখল করে আছে, যে জায়গাটা দখল করে আছে, এই জায়গাটা কিন্তু অনেক বড়। তার মানে আমি বলতে পারি পুরা গ্যাসের আয়তনের তুলনায় গ্যাসের কণাগুলোর আয়তন খুবই নগণ্য, উপেক্ষণীয়। গ্যাসের কণাগুলোর আয়তন খুবই ছোট, কিন্তু গ্যাসের আয়তন অনেক বড়। তাহলে যেটা যত ভালো আদর্শ গ্যাস, তার আয়তন তত বেশি, বাট তার গ্যাসের কণাগুলোর আয়তন কিন্তু খুবই ছোট। তাহলে যেটা সবচেয়ে ভালো আদর্শ গ্যাস হবে, তার আয়তন এত বেশি হবে যে আয়তনের তুলনায় তার কণাগুলোর কোনো আয়তন নজরেই পড়বে না, কণাগুলোর আয়তন খুবই নগণ্য হবে। মনে করো আমি ঢাকা শহরের চার কোণা চারটা গ্যাসের কণা রেখে দিচ্ছি, তাহলে পুরো ঢাকা শহরটাই হচ্ছে আমার এই গ্যাসের আয়তন, কিন্তু চার কোণা চারটা গ্যাস দিয়ে রাখছি, কণাগুলোর আয়তন খুবই নগণ্য। এখন একটু ভেবেচিন্তে বলতো, এই যে সি আর ডি এই কণাগুলা মনে করো অনেক দূরে আছে, বলতো তাদের মধ্যে কি মহাকর্ষ বল কাজ করবে কি করবে না? তোমরা জানো নিউটনের সূত্র অনুযায়ী দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলে সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাইলে এই কণাগুলার মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই একটা মহাকর্ষ বল কাজ করবে, করবে না? কিন্তু তারা যেহেতু অনেক দূরে থাকবে, তাদের দূরত্ব যেহেতু অনেক বেশি, তাহলে এই আকর্ষণ বল কাজ করবে না বললেই চলে। এই আকর্ষণ বল অনেক নগণ্য, কারণ আমরা জানি এফ সমানুপাতিক 1/d²। তাহলে গ্যাসের কণাগুলার মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করবে না, কারণ কণাগুলো অনেক দূরে দূরে থাকবে। তোমাদের আমি যখন পদার্থের গাঠনিক ধর্ম পড়াবো, তখন তোমরা পড়বা যে দুই ধরনের আকর্ষণ বল আছে দুনিয়াতে, একটা হচ্ছে সংশক্তি বল, একটা হচ্ছে আসঞ্জন বল। আমাকে কেউ কি বলতে পারো একটা হচ্ছে নিজের নিজের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল, আরেকটা হচ্ছে নিজের সাথে অন্য কোনো পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল? কে বলতে পারে কোন বলটা নিজের সাথে নিজের কণার আকর্ষণ বল? সংশক্তি না আসঞ্জন? গত বছরের পড়া দিয়ে দেখি কার মনে আছে। এখানেও মৌমিতা সঠিক উত্তর দিচ্ছে। আর বাকিদের কি অবস্থা? সাইমুম, তামান্না, আফিয়া, শুভ্রা।
সাইমন সঠিক উত্তর দিছে। সংশক্তি শুভ্রা সঠিক উত্তর দিছে। সংশক্তি বলটা হচ্ছে নিজের সাথে নিজের আকর্ষণ বল। তাইলে আমি বলতে পারি আদর্শ গ্যাসের কণাগুলোর মধ্যে কোনো সংশক্তি বল থাকে না। তুমি চিন্তা করো, সংশক্তি বল যদি থাকতো তাহলে তারা একে অপরের সাথে লেগে থাকতো, একে অপরের সাথে লেগে থাকলে তারা আদর্শ গ্যাস হইতোই না। তার মানে আদর্শ গ্যাসের কণাগুলোর মধ্যে কোনো সংশক্তি বল নাই। সংশক্তি বল নাই মানে আদর্শ গ্যাসের কণাগুলোর মধ্যে কোনো বিভব শক্তিও নাই। এটা মানে তোমাকে একটু বোঝাই। মনে করো একটা বস্তুকে তুমি মাটি থেকে উপরে তুলছো, বস্তুটার মধ্যে বিভব শক্তি জমা হয়েছে না? হয়েছে কিন্তু। এখন বস্তুটাকে যখন তুমি ছেড়ে দিবা তখন সে কি করবে? পৃথিবীতে মানে মাটিতে পড়ে যাবে। মাটিতে পড়ে গেলে কেন? কারণ মাটি তাকে আকর্ষণ করতেছে। মাটির আর তোমার হাতে ধরা বস্তুটার মধ্যে একটা আকর্ষণ বল আছে, আছে বলেই কিন্তু ছেড়ে দেওয়ার পর সেটা আবার মাটিতে পড়ে যায়। বোঝা যাচ্ছে? তাহলে মাটিতে পড়ে যাচ্ছে কেন? কারণ তাদের মধ্যে আকর্ষণ বল আছে। আকর্ষণ বল কেন আসছে? কারণ যখন তুমি উপরে তুলছো তখন তার মধ্যে একটা বিভব শক্তি জমা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে তাদের মধ্যে একটা বিভব শক্তি কাজ করে। যেহেতু আদর্শ গ্যাসের কণাগুলোর মধ্যে কোনো সংশক্তি বল নাই, তার মানে আদর্শ গ্যাসের কণাগুলোর মধ্যে কোনো বিভব শক্তিও নাই। তার সব শক্তি কি শক্তি? গতিশক্তি। কেমন? আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে ভাইয়া বুঝাইলাম। এখন দেখো এই বিদ্যাটা আমাদের কোথায় আসলে কাজে লাগবে। দেখো 10.1-এ দেখো একটা লাইন ভাইয়া কমলা কালারের হাইলাইটার দিয়ে দাগাই দিছে। দেখো কেবলমাত্র নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাস এই সমীকরণ মেনে চলে। তার মানে আদর্শ গ্যাস হওয়ার জন্য তোমার নিম্নচাপ হওয়া লাগবে আর উচ্চ তাপমাত্রা হওয়া লাগবে। আচ্ছা, এবার আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য দেখো। 1 নম্বর, আদর্শ গ্যাস সকল তাপমাত্রায় পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে। এটা আমরা জানি, পিভি ইকুয়াল টু এনআরটি হচ্ছে আদর্শ গ্যাসের সার্বজনীন ইকুয়েশন। 2 নম্বর, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তার আয়তনের উপর নির্ভরশীল না। কেন নির্ভরশীল না ভাইয়া? এখনই বলে দিচ্ছি। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি মানে হচ্ছে অভ্যন্তরীণ বিভব শক্তি প্লাস অভ্যন্তরীণ গতি শক্তি। এখন আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ বিভব শক্তি বলে তো কিছু নাই, সবই তার কি শক্তি? গতি শক্তি। আর আমরা যখন তাপগতিবিদ্যা পড়বো তখন আমরা দেখবো আমাদের বইতে একটা সূত্র আসবে, ডিইউ সমান সমান সিভিডিটি। ডিইউ মানে হচ্ছে আভ্যন্তরীণ শক্তি, সিভি একটা মোলার কনস্ট্যান্ট, একটা ধ্রুবক, আর ডিটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তার মানে আমি যদি তাপমাত্রা চেঞ্জ করি তাইলে আভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে, আয়তন চেঞ্জ করলে আভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে না, কারণ আদর্শ গ্যাসের বিভব শক্তি বলে কিছু নাই। কেমন? তুমি খেয়াল করে দেখো, আমার এই তাপমাত্রা বাড়াইলেই কিন্তু আমার গ্যাসের কণাগুলো বেশি জোরে নড়াচড়া শুরু করবে, তার মানে তাদের বেগের চেঞ্জ হবে, তার মানে তাদের গতিশক্তির চেঞ্জ হবে। আর গতিশক্তি মানে আদর্শ গ্যাসের মোট শক্তি। তাহলে আয়তনের সাথে কোনো কানেকশন নাই। নিচে দেখো একটা ইকুয়েশন দেখো দিয়ে রাখছে, এই ইকুয়েশনটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। দেখো এটাতে কি বুঝাইছে, এই যে ডিইউ বাই ডিভি সমান সমান 0। তুমি এই টিটাকে প্রথমে বাদ দিয়ে দাও, এই টিটাকে বাদ দিয়ে দাও, মাথা থেকে বাদ দিয়ে দাও। ডিইউ বাই ডিভি সমান সমান 0 কথাটার মানে হচ্ছে তুমি যদি ডিভি মানে আয়তনের যদি পরিবর্তন করো, তাতে ডিইউ মানে ইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে 0। তার মানে আয়তনের পরিবর্তন করলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে না। এইবার শর্ত থাকে যে তাপমাত্রা ফিক্সড। এই তলায় যে টি দিয়ে রাখছে না, এই টি দিয়ে বোঝাচ্ছে টি এর মানটা চেঞ্জ হওয়া যাবে না। আমরা মাত্রই তো বললাম তাপমাত্রা চেঞ্জ না হইলে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়বে কমবে না, আয়তনের সাথে কোনো কানেকশন নেই। কেমন? এবার পরের পৃষ্ঠায় তোমার দেখো 3 এবং 4, আমি এটা একটু জুম করে দেখাই। 3 এবং 4 দেখো আদর্শ গ্যাসের কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, এটা মাত্রই বললাম, সংশক্তি বল নাই। 4 নম্বর, আদর্শ গ্যাসের অণুসমূহের মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য। মানে গ্যাসের টোটাল যে আয়তন তার তুলনায় অণুগুলোর আয়তন নাই বললেই চলে। এই যে চারটা আমরা একটু বেসিকটা বুঝে পড়লাম, এটাকে আমরা একবারে মনে রাখতে পারি মেডিকেল স্টাইলে এইভাবে যে আদর্শ গ্যাসের যত বৈশিষ্ট্য সবই না বোধক, সবই না বোধক। দেখো একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়, তারপরে হচ্ছে আকর্ষণ বিকর্ষণ কোনোটাই নাই, তারপরে হচ্ছে নগণ্য। আমাদের এই 3টা একবারে পড়া হয়ে গেল। কেমন? মাঝখানে একটা কোয়েশ্চেন ভাইয়া রাখছি, এটা একটু আমাকে উত্তর দাও। উত্তর কোনটা হবে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে কোন শর্তে? একটা উত্তর আসছে, আমি বলবো না এটা সঠিক নাকি ব্যাঠিক, বাকিদের উত্তর আশা করতেছি। কোনটা সঠিক? মৌমিতা উত্তর দিছে বি। তামান্না সাইমন বি।
ঠিক আছে, উচ্চ তাপমাত্রায় নিম্নচাপে আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে, ডান। আমাদের এই টপিক পড়া হয়েছে। এবার গ্যাসের যে সূত্রাবলী গুলা দেয়া আছে ভাইয়া পুরো একটু খেয়াল করো। মোট 4টা সূত্র আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। এই 4টা নিয়ে আমার কিছু কথাবার্তা আছে। আমি একটা ফাঁকা স্লাইড নিছি, এই স্লাইডের মধ্যে আমি একটু সূত্রগুলা লিখি। যদি তোমাদের মনে হয় যে তোমরা কন্ট্রিবিউট করতে পারবা তাইলে আমাকে সাথে সাথে বলে ফেলবা। বয়েলের সূত্র, বয়েলের সূত্রটা সমানুপাতিকের সূত্র না ব্যস্তানুপাতিকের সূত্র? এটা আমরা সবাই জানি। বয়েলের সূত্র হচ্ছে বি সমানুপাতিক 1/p, ব্যস্তানুপাতিকের সূত্র, তাই না? এই সূত্র একজন স্থির থাকে, কে থাকে? বয়েলের সূত্রে কে স্থির থাকে? উত্তর হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা যদি স্থির থাকেই তাহলে এই সূত্রের একটা নাম আছে, নামটা হচ্ছে সমষ্ণ। সমষ্ণ, এটার একটা ইংরেজি নাম আছে, চমৎকার মৌমিতা, আইসোথার্মিক। হ্যাঁ, সাইমন হয়েছে আইসোথার্মিক, এটার ইংরেজি নাম হচ্ছে আইসোথার্মিক। এবার চার্লসের সূত্র, চার্লসের সূত্র হচ্ছে সমানুপাতিকের সূত্র, এটা হচ্ছে ভি সমানুপাতিক টি। তাহলে এইখানে কে স্থির? এখানে পি স্থির। তাহলে আমরা এটাকে বলবো হ্যাঁ সমচাপীয়। এটার ইংরেজি হচ্ছে আইসোবারিক। আইসোবারিক, সাবাস আফিয়া হুমায়রা, সঠিক উত্তর। এবার হচ্ছে তোমার চাপীয় সূত্র। চাপীয় সূত্রের ব্যাপারে ভাইয়ার একটা কথা আছে। চাপীয় সূত্র এটা কিন্তু হাজারি স্যারের বইয়ে পরিবেশ রসায়নের মধ্যেও আছে, এটা কিন্তু ইসাক স্যারের বইতেও আছে। চাপীয় সূত্র আমাদের বইতে এটার আবিষ্কর্তার নাম নাম হচ্ছে দেয়া আছে রেনো, তো আমরা এটাকে রেনো সূত্র বলতে পারি। কিন্তু কেমিস্ট্রিতে এটার আবিষ্কর্তার নাম দেয়া আছে গে লুসাক। কথা হচ্ছে আমরা কোনটা মনে রাখবো। দেখো, প্রশ্ন করার সময় কোথাও বলে দিবে না এটা ফিজিক্স থেকে হয়েছে না কেমিস্ট্রি থেকে হয়েছে, তো আমাদের অপশন দেখে বুঝতে পারতে হবে। তো অপশন দেখে বুঝবো কিভাবে? দেখো, গে লুসাক এবং রেনো দুইটা র্যান্ডম বিজ্ঞানীর নাম, খুব বিখ্যাত না নিউটন আইনস্টাইনের মতো যে কোনো কোয়েশ্চেনে র্যান্ডম অপশন হিসেবে ওনাদের নাম চলে আসবে, এটা হবে না। টিচার যদি ইসাক স্যারের বই থেকে প্রশ্ন করে তাহলে অপশনে রেনো থাকবে, গে লুসাক থাকবে না। টিচার যদি কেমিস্ট্রি থেকে প্রশ্ন করে তাহলে অপশনে গে লুসাক থাকবে, রেনো থাকবে না। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এবং এই সূত্রটা হচ্ছে পি সমানুপাতিক টি, এখানে হচ্ছে তোমার আয়তনটা স্থির, তো এটাকে আমরা বলি সম আয়তনীয়। এটার ইংরেজিটা কে পারে? সম আয়তনীয়। এটা কি আইসো ভলিউমিক? কে পারে? সম আয়তনীয়, আইসোকোরিক, সাবাস, আইসোকোরিক, নট ভলিউমিক, তাই না? আইসোকোরিক। আচ্ছা, এখন এই 3টা থেকে আমাদের পরীক্ষার জন্য গ্রাফ খুবই জরুরি, খুবই জরুরি গ্রাফ। গ্রাফ মনে রাখার জন্য ভাইয়া একটা শর্টকাট দেই। শর্টকাটটা হচ্ছে যাদের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক তাদের গ্রাফ, যদি কারো মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক হয় তাদের গ্রাফ হবে হাইপারবোলা। হাইপারবোলা, হাইপারবোলার বাংলা নিয়ে একটু ঝামেলা আছে কিন্তু। আর যাদের মধ্যে সম্পর্ক সমানুপাতিক তাদের গ্রাফ হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী সরল রেখা। গ্রাফ কিন্তু ছবি দেখে চেনার দরকার নাই। ভর্তি পরীক্ষায় বইয়ের কোনো গ্রাফের ছবি আঁকা আছে সেটা দেখে টিচার প্রশ্ন করবে এটার গ্রাফ কেমন, এটা কিন্তু কখনো হবে না। ওই গ্রাফের ছবির পাশে যদি বইয়ের মধ্যে লেখা থাকে যে এই গ্রাফটা একটা হাইপারবোলা বা এই গ্রাফটা একটা মূলবিন্দুগামী সরলরেখা, শুধুমাত্র তখনই ওইখান থেকে গ্রাফ থেকে প্রশ্ন আসার চান্স আছে। কেমন? তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো, বয়েলের সূত্রে আয়তন এবং চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে যদি বলে বয়েলের সূত্রের গ্রাফ কেমন, উত্তর হচ্ছে হাইপারবোলা। চার্লসের সূত্রের সমীকরণ হচ্ছে ভি সমানুপাতিক টি, যদি বলে চার্লসের সূত্রের গ্রাফ কেমন হবে তাহলে উত্তর হবে মূলবিন্দুগামী সরলরেখা। তো চাপীয় সূত্রের জন্য কিন্তু মূলবিন্দুগামী সরলরেখাই হবে। ঠিক আছে? তো এইখানে হাইপারবোলা নিয়ে ভাইয়ের একটা কথা আছে। হাইপারবোলার বাংলা অধিবৃত্ত বলা আছে সব বইতে, হায়ার ম্যাথে, কেমিস্ট্রিতে, তপন স্যারের বইতে, সব জায়গায় অধিবৃত্তের হাইপারবোলার বাংলা বলা আছে অধিবৃত্ত, এবং এটা সঠিক বাংলা। কিন্তু একমাত্র আমাদের ইসাক স্যারের বইতে বলা আছে হাইপারবোলা বাংলা হচ্ছে পরাবৃত্ত।
পরাবৃত্ত, তাহলে আমরা কোনটা দাগাবো, কেমনে বুঝবো? শোনো, আমাদের ইসাক স্যারের বইতে বয়েলের সূত্রের যে গ্রাফটা আছে সেই গ্রাফটার নাম দেয়া আছে হচ্ছে আয়তকার পরাবৃত্ত। আয়তকার পরাবৃত্ত পুরনো এডিশনের বইতে দেয়া ছিল সমপরাবৃত্ত, এবং ইংরেজিতে আছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এটা হচ্ছে তোমার ইংরেজিতে আছে। তো যদি ইসাক স্যারের বই থেকে প্রশ্ন আসে যে বয়েলের সূত্রের গ্রাফ কেমন, তাহলে অপশনে শুধু পরাবৃত্ত থাকবে না, আয়তকার বা সমপরাবৃত্ত থাকবে, তার মানে পরাবৃত্ত উইথ অ্যান অ্যাডজেক্টিভ এভাবে থাকবে। যদি প্রশ্ন ইসাক অথবা তপন অথবা হাজারি স্যারের বই থেকে হয়, তাহলে অপশনে শুধু অধিবৃত্ত লেখা থাকবে, অপশনে শুধু পরাবৃত্ত লেখা থাকবে, অপশনে শুধু বৃত্ত লেখা থাকবে, অপশনে শুধু উপবৃত্ত লেখা থাকবে, তখন তুমি অধিবৃত্ত দেখাবা। কারণ তখন ইসাক স্যারের বই থেকে প্রশ্ন আসলে অপশনে পরাবৃত্ত থাকবে না, অপশনে আয়তকার পরাবৃত্ত থাকবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা অপশনে যদি অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, বৃত্ত থাকে, আমরা অধিবৃত্ত দেখাবো। যদি অপশনে অধিবৃত্ত থাকে, আয়তকার পরাবৃত্ত থাকে বা সমপরাবৃত্ত থাকে, তখন আমি আয়তকার পরাবৃত্ত দেখাবো। তখন বুঝে নিব যে প্রশ্ন ইসাক স্যারের বই থেকে হয়েছে, এবং এই প্রশ্ন কিন্তু অ্যাডমিশন টেস্টে হয়েছে, এটা পরীক্ষায় আসছে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। তা আমরা এখান থেকে কিছু প্রশ্নের আনসার করব। একটা হচ্ছে গ্যাসের চলরাশি 9 কোনটা? একটু আগে আমরা যে সূত্রগুলা পড়লাম, সূত্রগুলোর মধ্যে কোনটা ছিল না? শুধু ঘনত্ব ছিল না, এটা গ্যাসের চলরাশি না। চমৎকার চমৎকার, মমিতা, শুভ্রা, সায়ন হইছে, সুন্দর। বয়েলের সূত্রের সমীকরণ কোন সমীকরণ নামে পরিচিত? সমষ্ণ, বি নাম্বারটা সঠিক। ঠিক আছে, চমৎকার। আচ্ছা, এইবার স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওর চাপের লেখচিত্র। বুঝো কিন্তু, আয়তন ও চাপ, তার মানে এটা কি বলের সূত্রের কথা বলছে না? তাহলে অধিবৃত্তও আছে, আয়তাকার পরাবৃত্তও আছে, কোনটা দাগাবো? আয়তাকার পরাবৃত্ত দাগাবো, অধিবৃত্ত দাগাবো না, কারণ আমি দেখেই বুঝতেছি বই থেকে হয়েছে, কেমন? আচ্ছা, তাহলে এটা গেল। এইখানে এই যে ভালো করে খেয়াল করো, চাপীয় সূত্রের গ্রাফটা দেখছো? এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা। এইখানে তুমি খেয়াল করে দেখছো কিনা, কিছু এমন কিছু গ্রাফ আছে যেগুলো আবার এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল। এগুলা নিয়ে ভাইয়ার একটু কথাবার্তা বলার দরকার আছে তোমার। ধরো যদি প্রশ্ন একটু টাফ হয়, তাহলে এগুলো থেকে প্রশ্ন হইতে পারে। তো এটা নিয়ে ভাই একটু বলে দিই, মনোযোগ দিয়ে শুনবা। কোথায় লিখবো? এখানে জায়গা আছে, এখানে লিখি। শোনো, মনে করো তোমাকে বললো এটা হচ্ছে পিভি বনাম পি এর গ্রাফ। পিভি বনাম পি এর গ্রাফ। তো তোমাকে পরীক্ষা প্রশ্ন করলো পিভি বনাম পি এর গ্রাফ নিচের কোনটি, এভাবে প্রশ্ন করলো। অথবা বললো পি বনাম টি এর গ্রাফ নিচের কোনটি, এটা একটা প্রশ্ন মনে করো করলো, এটা একটা উত্তর হবে। তারপর মনে করো বললো ভি বনাম টি এর গ্রাফ এটা কোনটা, এটা একটা প্রশ্ন। অথবা আরেকটা বললো ভি বনাম পি এর গ্রাফ এটা কেমন হবে দেখতে। অপশন গুলো হচ্ছে এরকম যে আয়তাকার পরাবৃত্ত, মূল বিন্দুগামী সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। চারটা প্রশ্ন মনে করো, প্রত্যেকটারই চারটা করে অপশন। আয়তাকার পরাবৃত্ত, মূল বিন্দুগামী সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। আমরা কোন সময় কোনটা দাগাবো একটা একটা করে বলি। ধরো প্রথমে সবার নিচেরটা মনে করো আসছে ভি বনাম পি। তুমি আগে দেখে ভাববা ভি আর পি কোন সূত্রে ছিল, বলো বলো ভি আর পি কোন সূত্রে ছিল? বয়েলের সূত্রে। এদের মধ্যে সম্পর্ক কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? বলো। এদের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। তুমি খেয়াল করে দেখো, যাদের মানে যেটা তোমার কোয়েশ্চেন করছে যে ভি বনাম পি, এদের মধ্যে রিলেশন কি ব্যস্তানুপাতিক। এদের মধ্যে রিলেশন যদি ব্যস্তানুপাতিক হয়, তাহলে উত্তর অবশ্যই আয়তাকার পরাবৃত্ত বা হাইপারবোলা হবে। আয়তাকার পরাবৃত্ত, ডান। এবার ভি বনাম টি, বলো ভি বনাম টি কোন সূত্র ছিল? চার্লসের সূত্রে।
এদের মধ্যে সম্পর্ক কি? অবশ্যই সমানুপাতিক। সমানুপাতিক হলে উত্তর কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। ডান। আবার মনে করো আসছে পি বনাম টি। পি বনাম পি আর টি কোন সূত্রে ছিল? চাপীয় সূত্রে। এদের মধ্যে সম্পর্ক কি? সমানুপাতিক। তার মানে এদের জন্য আমার উত্তর কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। সেম। এতগুলা ভাইয়া কেন বললাম? এটা বোঝানোর জন্য যে তোমাকে যখন এই বনামের আগে পিছিয়ে দেখতে বলবে, তুমি আগে যাচাই করবা এটা কি কোনো সূত্র থেকে ডিরেক্ট উঠে আসছে কিনা। ডিরেক্ট উঠে আসলে তুমি ঠাস করে দাগাই দিবা মূল বিন্দুগামী অথবা আয়তকার পরাবৃত্ত। তুমি প্রথমটা দেখে বুঝতেছো এটা কোনো সূত্র থেকে ডিরেক্ট উঠে আসে নাই, কিন্তু কোন একটা সূত্রের মতো লাগতেছে দেখে মনে হচ্ছে এটা বয়েলের সূত্র। তো যখনই দেখবা সাথে সাথে বয়েলের সূত্রটা লিখে ফেলবা। দেখো আমি লিখতেছি বয়েলের সূত্র, P1V1 সমান সমান P2V2। দেখছি না আমরা এটা এরকম? এর মানে কি P1V1 সমান সমান P2V2 সমান সমান P3V3 সমান সমান কনস্ট্যান্ট, এরকম করে লেখা থাকতো না আমাদের বইতে? থাকতো না? তার মানে কি এই P আর V এর গুণফলটা কি ধ্রুবক। তাহলে এটা একটা ধ্রুবকের গ্রাফ। এটা একটা ধ্রুবকের গ্রাফ, বুঝো? কিন্তু এটা একটা ধ্রুবকের গ্রাফ। তার মানে আইদার আমার ডিরেক্ট সূত্র দিয়ে গ্রাফ আসবে, পি বনাম টি, ভি বনাম টি, ভি বনাম পি, ডিরেক্ট সূত্রের গ্রাফ, অথবা ডিরেক্ট সূত্র যদি না বলে পি পি ভি বনাম পি এর গ্রাফ এরকম যদি বলে, তাহলে আমি বুঝবো অবশ্যই এখানে বনামের আগেরটা বা পরেরটা যে কোনো একটা ধ্রুবক। ওর থেকে আসছে ওই সূত্রটা আগে লিখবো, এটা বয়লের সূত্র থেকে আসছে। তো P1V1 P2V2 P3V3 কনস্ট্যান্ট, তার মানে পি আর ভি এর গুণফল কনস্ট্যান্ট, তার মানে এটা একটা কনস্ট্যান্ট। এইবার শোনো, বনামের প্রথমটা মানে আগেরটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা হবে এক্স অক্ষের প্যারালাল, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা এই গ্রাফ। আর যদি বনামের পরেরটা ধ্রুবক হয় তাহলে এটা ওয়াই অক্ষের প্যারালাল হবে। মানে যদি এই প্রশ্নটা এরকম হইতো, যদি এই প্রশ্নটা এরকম করতো যে পি বনাম পিভি, তাহলে আমি বুঝতাম যে এটা একটা কনস্ট্যান্টের গ্রাফ। তো কনস্ট্যান্ট কোনটা? পিভি কনস্ট্যান্ট। তাহলে এটা কোথায় আছে? বনামের পরে। তো ওয়াই অক্ষ হচ্ছে পরে, এক্স অক্ষ আগে, ওয়াই অক্ষ পরে। তো এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, আর এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এখন তুমি দেখো, তোমাকে ভাইয়া জাস্ট এইটা দেখাই, দেখো এটা কিন্তু পি বাই টি বনাম টি। দেখো এটা পি বাই টি বনাম টি। তুমি আগেই চেক করলা যে ও আচ্ছা এটা তো ডিরেক্ট সূত্র থেকে আসে নাই, তাহলে এখানে অবশ্যই একটা কনস্ট্যান্ট পার্ট আছে। কনস্ট্যান্ট পার্টটা কে? পি বাই টি, এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট। এটা আমি কি চাপীয় সূত্রকে আমরা এইভাবে লিখি না, P1/T1 সমান সমান P2/T2 সমান সমান P3/T3 সমান সমান ধ্রুবক। তার মানে পি বাই টিটাকে এটা কনস্ট্যান্ট। তাহলে আমার এটা কনস্ট্যান্ট বনাম সামথিং এর গ্রাফ। তাহলে কনস্ট্যান্ট কোথায় আছে? বনামের আগে। তো এটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে তোমরা আমাকে একটু বলো তো দেখি, টি বনাম ভি বাই টি এইটার গ্রাফ কেমন হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে, না ওয়াই অক্ষের সমান্তরাল হবে? টি বনাম ভি বাই টি, একজন পারছে, বাকিদের অবস্থা কি দেখি। এটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল। হ্যাঁ, এটা ওয়াই অক্ষের প্যারালাল। শুভ্রা মৌমিতা হইছে। ঠিক আছে, তাহলে আমরা গ্রাফ দেখলাম, আমরা বয়েল চার্লস আর রেনল্ডস সূত্রের কি কি আসতে পারে সেগুলো দেখলাম। এবার আমরা এখান থেকে দুইটা অঙ্ক দেখব। একটা হচ্ছে বয়েলের সূত্রের ম্যাথ, এটা মুখে মুখেই করা যায়। তুমি দেখো, চাপ বাড়ায়া আয়তন অর্ধেক করা হয়েছে, তো চাপের পরিমাণ কত? আমরা জানি বয়েলের সূত্রে আয়তন কমলে চাপ বাড়ে, তাহলে আয়তন অর্ধেক মানে চাপ অবশ্যই দ্বিগুণ। চাপ অবশ্যই দ্বিগুণ। কার দ্বিগুণ? শুরুর দ্বিগুণ। শুরুতে চাপ কত ছিল? স্বাভাবিক চাপ ছিল। স্বাভাবিক চাপ আমরা জানি 1 অ্যাটমসফিয়ার, তাহলে এখন তার দ্বিগুণ হয়েছে, তাহলে এখন 2 অ্যাটমসফিয়ার হয়েছে। দেখো উত্তর কিন্তু 2 অ্যাটমসফিয়ার। এবং 1 অ্যাটমসফিয়ারের মানটা তারা নিউটন পার মিটার স্কয়ারে রাখছে। এইটাকে 2 দিয়ে গুণ করা আমার মনে হয় না কোনো একটা সমস্যা হবে, এটা ইজিলি গুণ করা যায়। 2 অক্ষে 2, 2 এ 0 0, 2 অক্ষে 2, 3 2 6, তাই না? শেষে 10⁵ বসাই দিলে চলবে। তো এটা সোজা। আমাদের 2 নাম্বার যে ম্যাথটা, হ্রদের গভীরতার ম্যাথ, এই ম্যাথের জন্য তুমি আগের বছর মেডিকোতে পড়ে থাকো বা যে কোনো মেডিকেল কোচিং এর জন্যই তুমি ট্রাই করে থাকো না কেন,
এটার জন্য একটা খুবই চমৎকার শর্টকাট আছে ভাইয়া, তোমাকে এই শর্টকাটটার আগে বলে দিব, দেন এই শর্টকাটটায় তুমি কোনো আপডেট করতে পারো কিনা ভাইয়া সেটাও বলে দিব। শোনো, কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়, হ্রদের গভীরতা কত? খেয়াল করে দেখো, বলছে হ্রদের তাপমাত্রা ধ্রুবক। তোমরা কি জানো তাপমাত্রা স্থির থাকে কোন প্রক্রিয়ায়? বয়েলের সূত্রে, চার্লসের সূত্রে, না চাপীয় সূত্রে? মনে আছে তাপমাত্রা স্থির থাকে কোন প্রক্রিয়ায়? বয়েলের সূত্রে, তাই না? তাইলে বয়েলের সূত্রে চাপ কমলে আয়তন বাড়ে, চাপ বাড়লে আয়তন কমে। সূত্র হচ্ছে P1V1 ইকুয়াল টু P2V2। তো তুমি এই যে ধরো আমি আমি যে মাটিতে বসে আছি, মানে আমি যে মেডিকোর বিল্ডিং এর মধ্যে বসে আছি, আমার চারপাশে কিন্তু একটা বায়ুমণ্ডল আছে, তাই না? বায়ুমণ্ডল আছে। এখন আমরা কিন্তু এই বায়ুমণ্ডলের সবচেয়ে গভীরে বসে আছি। যে ধরো প্লেনে উঠে আকাশে উঠতেছে, সে কিন্তু এই বায়ুমণ্ডলের উপরের দিকে আছে, রাইট? ধরো এটা যদি মাটি হয়, এটা যদি আমাদের বায়ুমণ্ডল হয়, তাহলে আমরা বসে আছি এখানে, আমাদের উপর এই পুরা বাতাসের চাপটা কিন্তু আমাদের উপর কাজ করতেছে। আর যে বেটা প্লেনে করে আকাশে উঠতেছে, তার উপর কিন্তু বাতাসের চাপ কম। তাহলে আমরা বায়ুমণ্ডলের সবচেয়ে গভীরে আছি, আমাদের উপর চাপ সবচেয়ে বেশি। আমরা যদি উপরের দিকে যাব, আমাদের উপর চাপ তত কমবে, রাইট? এখন মনে করো এখানে একটা হ্রদ আছে, পানির হ্রদ, খাল আর কি। যে বায়ু বুদবুদটা এই পানির হ্রদের একদম তলদেশে আছে, এই বায়ু বুদবুদের উপর কিন্তু, পানি বুদবুদের উপর কিন্তু চাপ সবচেয়ে বেশি, কারণ তার উপর পুরা হ্রদের গভীরতা, পুরা হ্রদের পানির চাপটা আছে। এখন এই হ্রদের উচ্চতা যদি H হয়, মানে গভীরতা যদি H হয়, তাহলে এই হ্রদটা যদি পানি দিয়ে তৈরি হয়, পানির ঘনত্ব হচ্ছে 1000, তাহলে এই হ্রদের একদম গভীরে যে বাবলটা থাকবে, সেই বাবলের উপর চাপের পরিমাণ হবে H ρg, রাইট? যেহেতু এই হ্রদটার উপরে পানিও আছে, তার উপর আবার বাতাসও আছে, আর আমরা জানি বাতাসের চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তার মানে এই হ্রদের একদম গভীরে যে বাবলটা থাকবে, এই বাবলের উপর পানির চাপও থাকবে H ρg, প্লাস বাতাসের চাপও থাকবে 1 অ্যাটমসফিয়ার, দুইটা একসাথে থাকবে। তাহলে এই বাবলটা যখন পানির গভীরে থাকবে, তার উপর চাপ থাকবে ম্যাক্সিমাম, তার আয়তন থাকবে অনেক কম। যখনই এই বাবলটা উপরে উঠে আসবে, মনে করো বাবলটা উঠে এসে হ্রদের উপরে উঠে আসছে, এখন কিন্তু এই বাবলের উপর কিন্তু কোনো H ρg নাই, এখন তার উপর শুধু 1 অ্যাটমসফিয়ার চাপ আছে, এছাড়া তার উপর আর কিচ্ছু নাই। তাহলে তার উপর চাপ আগের চেয়ে কমে গেছে, তাহলে তার আয়তন বাড়বে। ওটাই বলছে, দেখো যে হ্রদের গভীর থেকে উপরে উঠে আসলে একটা বায়ু বুদবুদের ব্যাস ডাবল হবে, মানে তার আয়তনটা বাড়বে। তো আমরা এটাতে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, P1V1 সমান সমান P2V2 অ্যাপ্লাই করতে পারি। P1 কোনটা? হ্রদের গভীরে থাকার সময় তার চাপ। হ্রদের গভীরের চাপটা হচ্ছে H ρg প্লাস বায়ুমণ্ডলীয় চাপ, যেটাকে আমরা 1 অ্যাটমসফিয়ার বলি। এটাকে আমি পি ধরে নিচ্ছি, মনে করো এটাই 1 অ্যাটমসফিয়ার। আর P2V2 কোনটা? হ্রদের উপরে যখন ছুটে আসছে, তখন তার উপর চাপ। এখন তার উপর চাপ তো শুধু বায়ুমণ্ডলীয় চাপ, 1 অ্যাটমসফিয়ার, আর কিছু নাই। এখন তার আয়তন মনে করো আগের N গুণ হয়েছে। ওই যে আমাদের এখানে যেমন ব্যাস দ্বিগুণ বলছে, আমরা বললাম আয়তন N গুণ হয়েছে। কেন এটা বয়লের সূত্র ব্যবহার করলাম? কারণ বলছে যে হ্রদের তাপমাত্রা ধ্রুবক, এই জন্য বয়লের সূত্র ব্যবহার করছে। হ্যাঁ, এখন আমরা যদি উভয় পক্ষে কাটাকাটি করি, ওইখানে তো ভি গুণ দিই, শুরুতে তার আয়তন ছিল ভি, পরে তার আয়তন হয়েছে এন ভি। উভয় পক্ষ থেকে আমরা ভি ভি কাটাকাটি করে দিই, কাটাকাটি করে দিলে এই পাশে হলো H ρg প্লাস পি, এই পাশে হলো এন পি। আমি যদি এই পিটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে এটা হবে এন পি মাইনাস পি। তার মানে আমি যদি পিটাকে কমন নেই, তাহলে আমার এটা হবে N-1 ইন্টু পি। তারপরে যদি আমি এই এইচটাকে রেখে বাকিগুলোকে যদি নিচে নিয়ে যাই, তাহলে আমার ফর্মুলা দাঁড়াবে H ইকুয়াল টু N-1 ইন্টু পি বাই রোজি। এটা হচ্ছে হ্রদের গভীরতা নির্ণয়ের জন্য প্রিলিমিনারি সূত্র। এখানে আমরা মেডিকেলীয় স্টাইলে শর্টকাট অ্যাড করব। কি শর্টকাট? বাতাসের চাপ অলওয়েজ 1 অ্যাটমসফিয়ারই হয়, তো এটাকে আমরা নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করলে 1.013 10⁵ হয়, রাইট? 1.013 কে আমি 1 ভেবে নিব, যে 1.013 আর 1 তো কাছাকাছি, যদিও কাছাকাছি না, কারণ 10⁵ আছে পেছনে। 1.013 10⁵ মানে, আর 1.013 কে 1 লিখে ফেলার মানে হচ্ছে তুমি প্রায় 130 মতো ভ্যালু বাদ দিয়ে দিচ্ছ। বাট আমরা হিসাবে সুবিধার জন্য আমরা এটাকে 1 ভেবে নিই। তার মানে এই পি এর মানটা হবে 10⁵। আর পানির যে ঘনত্ব, যেহেতু হ্রদ পানি দিয়েই তৈরি, যেহেতু এটা পৃথিবীর হ্রদ, বেহেশতে গেলে না অন্য কিছুতে তৈরি হতো, তাই না?
তো পানির ঘনত্ব 1000, আমি 1000কে 10⁻³ লিখবো। আর জি এর মান 9.8, এটাকে আমি 10 লিখবো, 10 হিসাবে সুবিধার জন্য। আমার সাথে n-1 আছে। এটা হচ্ছে আমার হ্রদের গভীরতার সূত্র। কাটাকাটি করলে দেখো উপরে একটা 10 থাকে, শুধু 10⁻³ আর 10 মিলে 10⁻⁴ হয়, কাটাকাটি করলে উপরে শুধু 10 থাকে। তাহলে আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে n-1 × 10। এটা হচ্ছে হ্রদের গভীরতা বের করার জন্য শর্টকাট, যেখানে n হচ্ছে আয়তন কত গুণ হয় সেটা। যদি ব্যাস দিয়ে দেয় তাহলে ব্যাসকে কিউব করলে আয়তন পাওয়া যায়। কেন? কারণ আমরা জানি আয়তন সমান সমান 1/6 πd³। এটা গোলকের আয়তনের সূত্র। তাহলে ব্যাসের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে ঘনের সমানুপাতিক। তাহলে এটাকে কিউব করে দিলে তুমি আয়তনের মানটা পাবা। তাহলে ব্যাস দ্বিগুণ আয়তন হবে কত গুণ? 8 গুণ। তাহলে 8 যদি এখানে বসাই, 8 - 1 মানে 7, 7 × 10 মানে হচ্ছে 70। দেখো তোমার উত্তরটা 70-এর কাছাকাছি, 70-এর কাছাকাছি। যদি এখানে ব্যাসার্ধ থাকতো তাইলেও আমি কিউবি করতাম। যে যদি বলতো যে ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আমি কিউবি করতাম। কেন? কারণ গোলকের ব্যাসার্ধের সাথে আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। তো ভি সমানুপাতিক r³। তার মানে আর এর মান কিউব করলে ভি এর মান পাওয়া যাবে। এখন কথা হচ্ছে যে এই শর্টকাট কখন আমার জন্য বিপজ্জনক হবে, কখন হবে? দেখো উত্তরটা অ্যাকচুয়াল কেন হইল না, কারণ আমরা তো এই শর্টকাট বানানোর জন্য মানের মডিফিকেশন করছি। নিচেরটাকে 9.8 কে 10 ধরছি, উপরে 1.01 থেকে 1 ধরছি, এই জন্য আমার উত্তর অ্যাকুরেট হয়নি। এখন আমার পরীক্ষায় যদি অপশন থাকে 50, 60, 70, 80, দূরে দূরে মনে করো অনেক অপশন, 50, 60, 70, 80, বা ধরো 52, 62, 72, 82, দূরে দূরে আছে অপশন, তাহলে আমার উত্তর হচ্ছে 70। আমি বুঝবো যে 72-এর কাছাকাছি 70 এটা উত্তর। কিন্তু যদি আমার এই শর্টকাট করে উত্তর আসে 70, আর অপশনে যদি 72 থাকে, অপশনে যদি 71 থাকে, অপশনে যদি 70 থাকে, অপশনে যদি 69 থাকে, তাইলে এই যে আমি চুরিটা করছি, এই চুরিটা আমার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। তাহলে যদি অপশন কাছাকাছি কাছাকাছি থাকে, যে আমি ডিসাইড করতে পারতেছি না, তখন আমি এই শর্টকাটটাকে মডিফাই করব। আমি লিখব h = n-1 × 10.2। এটা তোমার উত্তরটাকে আরেকটু কাছাকাছি নিয়ে যাবে। তো এটা আমরা কখন ইউজ করব? যখন আমরা দেখবো অপশন খুবই কাছাকাছি, তখন আমরা h = n-1 × 10.2 এটা ব্যবহার করব। কেমন? সবাইকে এটা বুঝতে পারছো? হুম। মমিতা, ডায়ামিটার বা রেডিয়াস যেটা থাকুক না কেন, তুমি কিউবি করবা, সবসময় কিউবি করবা। যে ভাই ব্যাস আর ব্যাসার্ধ তো এক জিনিস না, তাহলে ব্যাস দ্বিগুণ করা ব্যাসার্ধ দ্বিগুণ করা এক জিনিস কেমন? এক জিনিসই। কেমনে এক জিনিস? শোনো, মনে করো কারো ব্যাস হচ্ছে 6, তাহলে তার ব্যাসার্ধ কি 3 না? এখন তুমি তার ব্যাসকে ডাবল করছো, মনে করো 12। দেখো ব্যাসকে যখন ডাবল করলাম, 12 ব্যাসওয়ালা জিনিসের ব্যাসার্ধ কিন্তু 6 হয়। তাহলে ব্যাস যখন ডাবল করলাম, ব্যাসার্ধ কিন্তু ডাবলই হইল। তো দ্বিগুণ, 3 গুণ, 4 গুণের সময় ব্যাস আর ব্যাসার্ধ সেম ক্রাইটেরিয়াই ফলো করে। তো ব্যাস থাকলেও তুমি কিউব করবা, ব্যাসার্ধ থাকলে তুমি কিউবই করবা, আয়তন থাকলে যা আছে তাই বসাই দিবা ওই সূত্রের মধ্যে। কেমন? এটা গেল। আমরা এটা শেষ করে আসবো হচ্ছে 10.3 আদর্শ গ্যাসের সমীকরণ। এখানে ভাইয়া যেটা বলতে চাই, আমাদের আদর্শ গ্যাসের সেকেন্ড মডিফায়ার সূত্রটা কি হেল্প হচ্ছে এটা আমি বলে দিই, দাঁড়াও সাইমন বলে দিই। মনে করো তোমার একটা অঙ্কে তুমি ধরো কথার কথা এন এর মান তোমাকে দেয়া আছে মনে করো 6, তো তুমি উত্তর বের করলা 50। ঠিক আছে সাইমন, খেয়াল করো। এখন ধরো অপশন গুলো আছে এরকম যে 42, 52, 62, 72, তোমার আসছে 50, তুমি বুঝলা উত্তর 52, দাগাই দিলাম। কেমন? এখন ধরো তোমার উত্তর আছে এইরকম, এখন কিন্তু বিপদ। এখন দেখো সাইমন, দেখো অপশন গুলা কাছাকাছি। এখন তুমি n-1 × 10 দিয়ে হিসাব করতে পারবা না যে উত্তর কোনটা হবে। তোমার কিন্তু উত্তর আসবে 50, কিন্তু আসলে কিন্তু উত্তর কিন্তু 52। এখন তোমার ওই সূত্রটা ইউজ করতে হবে। যখন তুমি দেখবা যে না তুমি কাছাকাছি, এত কাছাকাছি যে তুমি আন্দাজ করতে পারতেছো না উত্তর কোনটা, তখন এইটা হেল্প করবে তোমাকে। সাইমন কি বুঝতে পারছো? এটা ভাইয়া কি করছি জানো? এটা হচ্ছে ভাইয়া যেটা করছি, n-1 × 1.013
না 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 10.2 10.2 1.013 10⁵ আর নিচে যে 10⁵ ছিল আর জি এর মান 9.8 ছিল, এটাকে আমরা আসন্ন মান বানায় তারপরে আমরা n-1 × 10 এর ফর্মুলা আনছিলাম না, আমরা এবার এটাকে এজ ইট ইজ রেখে ভাই একটা দশমিক মান জেনারেট করছি 10.2। এখন কি হবে ধরো, এখন তুমি যদি বসাও 6 - 1 × 10.2, তার মানে 5 × 10.2, তার মানে 5×10 = 50 আর 5×2 = 10 মানে 51, তাহলে তোমার উত্তর হচ্ছে 51 কাছাকাছি। তো তুমি আরেকটু অ্যাকুরেট হতে পারলে আর কি। সাইমন কি বুঝতে পারছো? আমরা মানগুলাকে মডিফাই না করে এজ ইট ইজ রেখে ক্যালকুলেটর দিয়ে একটা ভ্যালু বের করছি, ওইটা আমরা বসাইছি আর কেমন। আচ্ছা এবার 10.3 আদর্শ গ্যাসের সমীকরণ। এখানে একটা জিনিস বলে দিই, মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো প্রমাণ লাগে না, প্রমাণের ফাইনাল লাইনটা লাগে, যেটা প্রমাণ করতে বলছে সেটা লাগে। আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি, এটা এই পাতার সর্বশেষ লাইন, এটাই প্রমাণ করছে পুরোটা ধরে। তা আমাদের এই পাতা থেকে আসলে পিভি ইকুয়াল টু এনআরটির বাইরে আর কোনো কিছু আসার মতো নাই। তবে হ্যাঁ দেখতে পাচ্ছ ভাই দাগাই দিছি, আর এর মান যেটা দাগাই দিছি, আর এর মান আবার আমার একটু পরে 10.5 এর মধ্যে আর এর মান আছে, তো এটা এখান থেকে পড়ার দরকার নেই। গ্যাসের ঘনত্ব সমীকরণ দেখো, এখন তোমরা দেখা মাত্রই পারবা। এই বলো তো দেখি, পি সমানুপাতিক রো মানে চাপের সাথে ঘনত্ব সম্পর্ক আর ঘনত্বের সাথে তাপমাত্রা সম্পর্ক, গ্রাফ গুলা খেয়াল করো। দেখো তো পি সমানুপাতিক রো, এদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক, তো গ্রাফটা কেমন? মূলবিন্দুগামী সরলরেখা। এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো গ্রাফটা কেমন? হাইপারবোলা। কেমন? ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই সমীকরণ গুলা মনে রাখার সিস্টেমটা বলে দেই। দেখো পি আর রো এরা সমানুপাতিক অবশ্যই হবে, কারণ চাপ বাড়াইলে আয়তন কমে, আয়তন কমলে ঘনত্ব বাড়ে, তাহলে চাপ আর ঘনত্ব ব্যস্তানুপাতিক। আবার তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে, আয়তন বাড়লে ঘনত্ব কমে, তাহলে তাপমাত্রা আর ঘনত্ব ব্যস্তানুপাতিক। তাহলে আমার সমীকরণ বোঝা যাচ্ছে। আর একটু মেডিকেল স্টাইলে শর্টকাট বলে দেই, দেখো পি রো আর টি, এদের মধ্যে দেখো পি আর রো দেখতে কাছাকাছি একই রকম, তো এরা বাই বাই, এরা সমানুপাতিক। এইভাবেও তুমি চাইলে মাথার মধ্যে নিতে পারো জিনিসটাকে, কেমন? আচ্ছা এবার হচ্ছে তোমার আর এর মান, এর ক্ষেত্রে আমি একটু কেমিস্ট্রির পড়াও এর সাথে একটু বলতে চাই। সেটা হচ্ছে আর এর মান থেকে পরীক্ষায় যতবার প্রশ্ন আসছে ততবার একক নিয়ে গন্ডগোল করছে। একক খেয়াল রাখবা, তোমাদের কেমিস্ট্রি বইতে আর এর মান 3টা এককে আছে, লিটার অ্যাটমসফিয়ার এককে আছে, সিজিএসএ আছে যেটা হচ্ছে আর্গে আসে 8.314 10⁻⁷ দিয়ে যেটা আসছে ওইটা, আর একটা হচ্ছে এসআই এককে 8.314 জুল পার কেলভিন পার মোল। এই যে এই এককটা, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় 2বার আসছে এবং একক গুলাকে তোমার মডিফাই করছে, তো এটা খেয়াল রেখে আর এর মানের জন্য এককটা খেয়াল রাখবা। বলো কোনটা সঠিক? এটা ভর্তি পরীক্ষার প্রশ্ন আমি তুলে দিচ্ছি, বলো। সি। বাকিরা সি, হ্যাঁ তামান্না আফিয়া ঠিক আছে, মমিতা ঠিক আছে, তোর হচ্ছে সি। আমাদের এইখানে আমি একটু জুম ইন করে দেখাই, একটু জুম ইন করে দেখাই তোমাদের। দেখো প্রমাণ তাপমাত্রা প্রমাণ চাপ, এইটা আমার মনে হয় কোনো স্টুডেন্ট আলাদা করে পড়াইতে হবে না, মেডিকেল প্রত্যাশী যারা তাদের পড়াইতে হবে না, সবাই জানে যে প্রমাণ তাপমাত্রা 0°C, প্রমাণ চাপ হচ্ছে 700 মিলিমিটার, পারদ চাপ যেটা 1.013 10⁵, এগুলো কোনো সমস্যা নেই। সমস্যা হবে হচ্ছে এইটাতে 45° অক্ষাংশে, এটা খেয়াল রাখবা, এই অক্ষাংশের জায়গাটা চেঞ্জ করে দিবে। শোনো, তোমরা যখন মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার পড়বা তখন দেখবা সেখানে লেখা আছে জি এর আদর্শ মান 9.80665, এটা 45° অক্ষাংশে মাপা হয়। যেই কোনো প্রমাণ জিনিসপত্র, স্ট্যান্ডার্ড জিনিসপত্র আমরা সবসময় 45° অক্ষাংশে মাপি। কেন? মহাকর্ষ চ্যাপ্টারে আমি তোমাকে পড়াবো পৃথিবীর মিনিমাম অক্ষাংশ হচ্ছে 0°, আর পৃথিবীর ম্যাক্সিমাম অক্ষাংশ হচ্ছে 90°। 0° হচ্ছে বিষুবে থাকে আর 90° হচ্ছে মেরুতে থাকে, এটা হচ্ছে পৃথিবীর মিনিমাম আর ম্যাক্সিমাম। তাহলে আমি যদি পৃথিবীতে কোনো কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু মাপতে চাই, সেই স্ট্যান্ডার্ড ভ্যালুটা আমি পৃথিবীর স্ট্যান্ডার্ড কোনো জায়গায় গিয়ে মাপব, মানে গড় কোনো জায়গায় গিয়ে মাপব। তো 0° আর 90°র গড়ই কিন্তু 45°। এই জন্য আমরা প্রমাণ চাপ, প্রমাণ তাপমাত্রা, জি এর আদর্শ মান সবই আমরা 45° অক্ষাংশে মাপি, এটা খেয়াল রাখবা। এটা কেন? এবার পরম শূন্য তাপমাত্রা, এটাকে একটু ভাইয়া জুম ইন করে দেখাই। পরম শূন্য তাপমাত্রার ক্ষেত্রে দেখবা আমাদের বইতে
দেখো কতগুলা কমলা কালারের দাগ, কতবার ভর্তি পরীক্ষা আসছে এটা। পরম শূন্য তাপমাত্রা আমাদের বইতে দুইবার দুই রকম দেয়া আছে, একবার দেয়া আছে -273, একবার দেয়া আছে -273.16। দুইটাই সঠিক। একই সাথে -273 আর 273.16 আসবে না, কারণ এই দুইটা পাতার জাস্ট উপরে নিচের লাইনে লেখা আছে। যদি -273 এটাই যদি উত্তর হয়ে থাকে, তাহলে বাদ বাকি উত্তরগুলা দশমিক ছাড়া হবে। -273 মাইনাস হয়তো 373, হয়তো 0, হয়তো +273 এরকম থাকবে, সেখানে 0.16 হল অপশন থাকবেই। আর যদি 0.16 হল অপশনটাকে টিচার উত্তর হিসেবে নিতে চায়, তাহলে বাকিগুলাও দশমিক ভ্যালুই থাকবে। তুমি মোটামুটি এইদিকে জটিলতা আশা করো না, মোটামুটি এরকমই থাকবে, প্যারানোর কিছু নেই। এবার এটা সংজ্ঞা, এটা সংজ্ঞাটা যেন আমি এটা বলে দিই। দেখো দেখো পরম শূন্য তাপমাত্রা মানে কি? মনে করো কোন একটা জায়গাতে, আমি যে বললাম একটু আগে যে এই পানির বোতলের মধ্যে পানি আছে, দেখে মনে হচ্ছে পানিগুলো স্থির, কিন্তু আসলে তার ভেতরে কিন্তু অণুগুলা নড়াচড়া করতেছে, আভ্যন্তরীণ একটা নড়াচড়ার শক্তি আছে। এটা যদি গ্যাস হইতো, তাহলে তার মধ্যে শুধু এই নড়াচড়া করার শক্তিই থাকতো, যেটাকে আমরা বলি আভ্যন্তরীণ গতি শক্তি। তুমি যখন তাপমাত্রা কমাইতে থাকবা, তখন গ্যাসের টেম্পারেচার যে কমতেছে, গ্যাসের ভিতরে অণুগুলার বেগও কমে আসবে। যেই তাপমাত্রায় গেলে গ্যাসের অণুগুলার আভ্যন্তরীণ বেগ শূন্য হয়ে যাবে, মানে গ্যাসের অণুগুলার আভ্যন্তরীণ গতিশক্তি শূন্য হয়ে যাবে, সেই তাপমাত্রাটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। উল্টা করে বলতে পারো, গ্যাসের ভেতরের অণুগুলো যে নড়াচড়া করে, এইটার জন্য কিন্তু ভেতরে তাপ জেনারেট হচ্ছে, হিট জেনারেট হচ্ছে, এই জন্য কিন্তু তাপমাত্রা বাড়ে। তো যখন এই অণুগুলো যখন নড়াচড়া করা বন্ধ করে দিবে, তারা হিট জেনারেশন বন্ধ করে দিবে, তখন সেখানে কোনো তাপ থাকবে না, সেখানে তাপমাত্রা হবে একদম আইস কোল্ড, মানে -273। তাহলে আমাকে একটু ভেবেচিন্তে একটু মনে করে উত্তর দিবা। গ্যাসের মোট শক্তি বলতে কি আমরা তার শুধু গতি শক্তিকে বুঝি না? তাহলে আমি কি বলতে পারি না পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের বেগ শূন্য, সরি আভ্যন্তরীণ গতিশক্তি শূন্য, আভ্যন্তরীণ বেগ শূন্য, তার মোট শক্তি শূন্য, পরম শূন্য তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য, পরম শূন্য তাপমাত্রা সবই শূন্য। তার মানে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা, বৈশিষ্ট্য সবই আমি এই একটা শব্দ দিয়ে মনে রাখতে পারি, শূন্য। দেখো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন শূন্য হয়, গতিশক্তি পুরোপুরি লোপ পায়, একে পরম শূন্য তাপমাত্রা বলে। এবং গ্যাসের গতিশক্তি যে তার মোট শক্তি, এইটা পরের স্লাইডে আমাদের বইতে লেখা আছে। গ্যাসের অণুগুলোর মৌলিক স্বীকার্য, এটাতে একটু যাও 10.9, দেখো 5 নাম্বার পয়েন্টের সর্বশেষ লাইনটা, গ্যাসের শক্তি সম্পূর্ণটাই হচ্ছে তার গতিশক্তি। আচ্ছা, তোমরা কি বই নিয়ে বসছো? তোমাদের সাথে কি বই আছে? বইগুলো একটু মার্ক করে নিয়ে, কিন্তু হ্যাঁ এগুলো একটু মার্ক করে নিয়ে। আচ্ছা শোনো, আমি গ্যাসের অণুগুলোর মৌলিক স্বীকার্য একটু, মানে তোমার জন্য আমি একটু একবার করে একটু রিভিশন দেওয়ার মতো করে দিয়ে যাই, তুমি এগুলার জিন্দেগিতে ভুলবা না। শোনো, 1 নাম্বার পয়েন্টের মধ্যে তোমার বলা আছে যে কোন একটি গ্যাসের অণুগুলো সদৃশ, কিন্তু বিভিন্ন গ্যাসের অণুগুলো ভিন্ন ভিন্ন। তোমাদের যাদের পুরাতন এডিশনের বই, তাদের কিন্তু 1 নাম্বার পয়েন্টটা ডিফারেন্ট। তাদের বইতে 1 নাম্বার পয়েন্টে দেখবা লেখা আছে গ্যাসের অণুগুলো নিউটনের গতিসূত্র মেনে চলে, এবং তোমাদের বইতে মোট পয়েন্ট হচ্ছে 14টা থাকবে, যাদের পুরাতন এডিশনের বই। নতুন এডিশনের বইতে টোটাল পয়েন্ট হচ্ছে 13টা, কারণ প্রথম পয়েন্টটা স্ক্র্যাপ করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তো পুরাতন বইতে এই লাইনটা আছে যে গ্যাসের অণুগুলো নিউটনের গতিসূত্র মেনে চলে, নিউটনের গতিসূত্র মেনে চলে। তো যদি কারো কাছে নতুন বই থাকে, সে এই কথাটা পাশে অ্যাড করে নাও, গ্যাসের অণুগুলো নিউটনের গতিসূত্র মেনে চলে। কেমন? আচ্ছা, তো আমার বইতে যেটা 1 নাম্বার, তোমার বই যদি নতুন বই হয় তাহলে তোমার বইতে 1 নাম্বারই হবে, তোমার বই যদি পুরাতন বই হয় তাহলে তোমার বইতে 2 নাম্বার হবে। তো একটু মিলাই নিও। দেখো বলছে যে গ্যাসের অণুগুলো সদৃশ, কিন্তু বিভিন্ন গ্যাসের অণুগুলো ভিন্ন ভিন্ন। এই কথাটার মানে কি? মানে আমি তোমাকে বলি, ধরো তুমি এই বছর পড়াশোনা করে ডাক্তার হয়ে গেলা, মেডিকেলে ঢুকলা, তোমরা সবাই প্রথম ব্যাচে বসছো ক্লাস করতে, সবাই অ্যাপ্রন পরা। দূর থেকে ছবি তুললে মনে হবে কি এক ঝাঁক সাদা অ্যাপ্রন পরা মানুষ বসে আছে। তাহলে তোমাদের কারো থেকে কাউকে আলাদা করা যাবে না, সবার ইউনিফর্ম একই রকম। আবার তুমি যদি থানায় যাও, দেখবা সব পুলিশের ইউনিফর্ম একই রকম। কিন্তু থানা থেকে একটা পুলিশ আর হাসপাতাল থেকে একটা ডাক্তার বের করে পাশাপাশি রাখো, দুইজনের ইউনিফর্ম আলাদা আলাদা। এটাই তারা এখানে বলছে যে হাইড্রোজেন গ্যাসের অণুগুলা দেখতে একই রকম, অক্সিজেন গ্যাসের অণুগুলা দেখতে একই রকম, কিন্তু হাইড্রোজেনের একটা অণু অক্সিজেনের একটা অণু একই রকম না। এটাই 2 নাম্বার। আদর্শ গ্যাসগুলো, আদর্শ স্থিতিস্থাপক গুলো, এই আদর্শ কথাটা দিয়েই আমি এটা মনে রাখতে পারি।
3 নাম্বার এবং 4 নাম্বার আমরা চ্যাপ্টারের শুরুতে পড়ায় আসছিলাম, মনে আছে? ABCD 4টা গ্যাসের কণা যত দূরে যাবে তারা তত ভালো আদর্শ গ্যাস পাবে। তার মানে তাদের আয়তনের তুলনায় গ্যাসের টোটাল আয়তন অনেক বেশি। উল্টা করে বলতে পারি, গ্যাসের টোটাল আয়তনের তুলনায় তাদের নিজস্ব আয়তন খুবই কম। দেখো এটাই তো বলছে, আয়তন নগণ্য, অণুগুলোর আয়তন নগণ্য। হ্যাঁ, 5 নাম্বার, এটাও দেখো আমরা গ্যাসের প্রথম যে বৈশিষ্ট্যগুলো পড়ে আসছিলাম সেখানে আমরা এটা পড়ছিলাম যে তাদের কোনো আকর্ষণ বিকর্ষণ বল নাই। কেমন? এইবার 6 নাম্বার, মনে আছে এই কথাটা ভাই বলছিলাম যে কণাগুলো সবসময় নড়াচড়া করতে থাকে, সতত সঞ্চরণশীল। দেখছো, এটা কিন্তু গতিতত্ত্বের মধ্যে আছে। এবং দেখো 6 নাম্বারটা বা 7 নাম্বারে দেখো লেখা আছে যে তারা অতি দ্রুত বেগে বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতেছে, র্যান্ডমলি তারা দৌড়াদৌড়ি করতেছে। এবার 8 এবং 13 আমরা একসাথে পড়বো। দেখো 8-এ বলছে তাপমাত্রা বাড়াইলে গ্যাসের অণুগুলোর বেগ বৃদ্ধি পায়, এটা আমরা একটু আগে বলে আসি, তাপমাত্রা কমাইলে বেগ কমে, তাপমাত্রা বাড়াইলে বেগ বাড়ে। আর বেগ যদি বাড়ে গতিশক্তিও বাড়বে, তাই না? তাহলে 8 আর 13 আমাদের একসাথে হয়ে যাচ্ছে। পুরাতন বইতে এটা হবে 9 আর 14। যেটা কাজ করো, তোমরা সর্বশেষ পয়েন্টগুলা, সর্বশেষ যে পয়েন্টটা তার পাশে এই কথাটা লিখবা, ই সমান সমান, ভালো কথা, আমি কিন্তু আদর্শ গ্যাসের প্রথম পাতা তোমাকে বলছিলাম তার গতিশক্তি হচ্ছে ইকে, কিন্তু আমাদের বইতে আদর্শ গ্যাসের শক্তি, গতিশক্তি বলতে ই বোঝানো হয়, কারণ আদর্শ গ্যাসের গতিশক্তি তার মোট শক্তি। তো আমি এটাকে ই দিয়ে প্রকাশ করবো। সূত্রটা হচ্ছে = 3/2 nRT। আদর্শ গ্যাসের শক্তির সমীকরণ হচ্ছে এটা, = 3/2 nRT। দেখো তাপমাত্রার সাথে কিন্তু ইটা সমানুপাতিক, এটাই 13 নাম্বার পয়েন্ট, মানে লাস্ট পয়েন্টে বলছে। তো আমরা 1 মোল গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের জন্য এই ইকুয়েশনটা লিখবো। এন এর মান 1, তাই না? তো 1 মোল গ্যাসের জন্য 3/2 RT। কে বলতে পারে একটা গ্যাসের জন্য, মানে একটা গ্যাসের অণুর জন্য এই ফর্মুলাটায় কোথায় চেঞ্জ হবে? কে পারে? একটা গ্যাসের জন্য এখানে কোথায় চেঞ্জ হবে, কে পারে? 5 সেকেন্ড টাইম। মৌমিতা ঠিক আছে, বুদ্ধি করে উত্তর দিছে। সাইমো বুদ্ধি করে উত্তর দিছে। হ্যাঁ, দুইজনের উত্তর ঠিক আছে, আমি ভুল বলবো না, আমি ভুল বলবো না, দুইটাই সঠিক। আমি এটা আশা করতেছিলাম আর কি। ই সমান সমান 3/2 কেটি। এই কে, এটাকে আমরা বলি বোলজম্যান ধ্রুবক, এটা হচ্ছে R/Na। তো ঠিক আছে, ভুল হয়নি। একটা গ্যাসের জন্য 3/2 কেটি। তো বোলজম্যান ধ্রুবকের মানটাও কিন্তু এরকমই, কিন্তু 8.314, যেটা ওইটাকে 6.023 10⁻23 দিয়ে ভাগ দিলে যেটা আসে সেটা বোলজম্যান ধ্রুবকের মান। এটা তোমাদের কেমিস্ট্রিতে আছে। যাই হোক, আপাতত দেখো আদর্শ গ্যাসের কণাগুলোকে আমরা বলছিলাম আদর্শ স্থিতিস্থাপক গোলক, তাহলে তাদের ধাক্কাগুলো হবে সম্পূর্ণ স্থিতিস্থাপক। কেমন? আচ্ছা, কেন সম্পূর্ণ স্থিতিস্থাপক এটা আমরা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে গিয়ে দেখবো, যে দুইটা অণুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ না থাকলে তাদের ধাক্কাগুলো সবসময় স্থিতিস্থাপকই হয়। আচ্ছা, 9 এবং 10, মানে পুরাতন বইয়ের 10 এবং 11, এই দুইটা হচ্ছে গড় মুক্ত পথের সংজ্ঞা। তো গড় মুক্ত পথের সংজ্ঞা আমরা একটু পরে একটা আর্টিকেল আকারে পড়বো, এটা এখান থেকে পড়ার কিছু নাই। জাস্ট একটা জিনিস দেখে রাখো যে আদর্শ গ্যাসের অণুগুলোর ধাক্কাগুলো তো তাৎক্ষণিক, জাস্ট এতটুকু দেখে রাখো। বাকি এই দুটা পয়েন্ট আমরা গড়মুক্ত বা দেখে পড়বো। 11 নাম্বার, তার আদর্শ গ্যাসের ঘনত্ব অপরিবর্তিত থাকে, তার অণুর সংখ্যা চেঞ্জ হয় না, ধাক্কা লাগলো তার একটা এলাকার মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে আর কি। আচ্ছা, তো এতটুকু। ও, এখানে একটা কথা আছে, স্থির তাপমাত্রায় হইতে হবে আর কি। স্থির তাপমাত্রায়, তাপমাত্রা বাড়াইলে আবার আয়তন বাড়বে, তখন ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে। তাপমাত্রা যদি না বাড়াও, তার আয়তনটা ফিক্স থাকবে, তো গ্যাসের কণাগুলো তখন ধাক্কাধাক্কি করলেও তারা মানে আয়তনে বড় হবে না, যেহেতু তাপমাত্রা যেহেতু চেঞ্জ করতেছে না। এই জন্য আমরা গ্যাসের আণবিক গতিতত্ত্ব, মানে গড়মুক্ত পথে যাওয়ার আগে এই কথা এইটা একটু দেখবো, সেটা হচ্ছে গ্যাসের আণবিক গতিতত্ত্ব দিছে কিন্তু ক্লসিয়াস। আবার তোমার এটাতে অবদান রাখছে কিন্তু ডেভি, জুল, রামফোর্ড। আবার এটা প্রথম আবিষ্কার করতে হচ্ছে বিজ্ঞানী বার্নৌলি। তো এখানে অনেকগুলা বিজ্ঞানীর অবদান এখানে আছে। তো বার্নৌলিকে বলা হয় গ্যাসের গতিতত্ত্বের জনক। তো এটা আমরা মনে রাখবো বাবা দিয়ে, বাবা, বার্নৌলি বাবা। কেমন? যে উনি হচ্ছে জনক। এখানে আরেকটা জিনিস বলে দিই, তোমার আমাদের বইতে বলা আছে ব্রাউনীয় গতি, এটার আবিষ্কর্তা হচ্ছে ডক্টর ব্রাউন। ডক্টর ব্রাউন, ব্রাউনীয় গতি মানে কি? যে কোনো একটা জায়গাতে কোনো একটা
গ্যাসের কণাকে রেখে দিলে সে এক জায়গায় স্থির থাকে না, সে র্যান্ডমলি ডানে বামে সামনে পিছনে মুভ করতে থাকে। এটা ডক্টর ব্রাউন প্রথম পরিলক্ষণ করছিলেন, এই জন্য এই নাম, ওনার নাম অনুযায়ী এটাকে বলে ব্রাউনীয় গতি। কিন্তু এই ব্রাউনীয় গতি থেকে যে গ্যাসের গতিতত্ত্ব বের করা হয়েছে এটাকে বলে ব্রাউনীয় গতিতত্ত্ব। এইটা আবিষ্কার করছে আইনস্টাইন। তো ব্রাউনীয় গতি আবিষ্কার করছে ডক্টর ব্রাউন, আর ব্রাউনীয় গতির সূত্র এটা আবিষ্কার করছে হচ্ছে আইনস্টাইন, এটা খেয়াল রাখবা কিন্তু। তো আদর্শ গ্যাসের গতিতত্ত্বের আবিষ্কর্তা হচ্ছে ক্লসিয়াস, কিন্তু এটার জনক হচ্ছে বিজ্ঞানী বার্নৌলি। বাবা, এখানে একটু বিজ্ঞানীর নাম নিয়ে একটু ক্যাচাল আছে, খেয়াল রাখবা। আচ্ছা শোনো, 10.12 আদর্শ গ্যাসের চাপের সমীকরণ, এই লাস্টের লাইনটা লাগবে। পি সমান সমান 1/3 রো সি স্কোয়ার, যেখানে সি হচ্ছে আদর্শ গ্যাসের কণাগুলোর বেগ, রো হচ্ছে ঘনত্ব, পি হচ্ছে চাপ। এটা খেয়াল রাখতে হবে। এটা থেকে আমি উল্টা করে বলতে পারি যে তোমার হচ্ছে সি সমান সমান √3p/, রো। দেখো আমি 3kp এর সাথে নিয়ে গেলাম, রো কে নিচে নিয়ে আসলাম, তো আমার উত্তর হচ্ছে 3p/, রো। এখন এইখানে পরের পাতায় দেখবা গ্যাসের গতিতত্ত্ব প্রয়োগ করে পারস্পরিক সম্পর্ক প্রতিপাদন। এই যে দেখো, একটু আগে ভাইয়া তোমাকে যেই ফর্মুলা দুইটা লিখে দিছিলাম, এই ফর্মুলা দুইটা এখানে আবার প্রমাণ করছে। এটাই আরএমএস ভেলোসিটি, রাইট? স্মুথ, এটাই আরএমএস ভেলোসিটি। হ্যাঁ, ই সমান সমান 3/2 RT, ই সমান সমান 3/2 KT। কে হচ্ছে তোমার এই যে বোলজম্যান ধ্রুবক, এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য, আর এটা হচ্ছে একটা গ্যাসের জন্য। কেমন? ভালো কথা। ওই যে প্রতিপাদনের কিন্তু মাঝখানের লাইনগুলো লাগবে না, কিন্তু এগুলো বাদ, আমাদের লাস্টের লাইনটাই লাগবে, প্রমাণটা শুধু আমাদের লাগবে। ঠিক আছে? এইটা একটা ছোটখাটো ম্যাথ। তোমার 1 গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিসূত্র নির্ণয় করো, 3/2 RT দিয়ে একবারে বের হয়ে যায়। যদি এখানে একটা অণু বলতো তাহলে আমি বোলজম্যান ধ্রুবক ব্যবহার করতাম, বাট বোলজম্যান ধ্রুবক ব্যবহার করলে অঙ্ক ক্যালকুলেটর ছাড়া অনেক লম্বা হয়ে যায়, তো আমরা ওইটা চিন্তা করবো না, আমরা 1 মোলের জন্য বের করা শিখবো। দেখো 8.314 এর জায়গায় 8.3 ব্যবহার করছে, এটা ইম্পর্টেন্ট আর কি। কেমন? এইবার এই যে ভাই একটু আগে যেটা বললাম, গড়মুক্ত পথ, ব্রাউনীয় গতিসূত্র আবিষ্কারক হচ্ছে আইনস্টাইন, কিন্তু ব্রাউনীয় গতির আবিষ্কারক হচ্ছে ডক্টর ব্রাউন। গড়মুক্ত পথের জন্য তোমাকে আমি একটু ওই যে ABCD ওই কণাগুলার একটু ব্যাপার আবার দেখাই। শোনো, এই যে ABCD 4টা গ্যাসের কণাকে ভাইয়া রাখছিলাম, এরা তো বলছিলাম সতত সঞ্চালনশীল, অলওয়েজ মুভমেন্টের উপর আছে। তো এই এ কি করে, সোজাসুজি বি এর সাথে ধাক্কা খাবে। এই ধাক্কা খাইতে যাওয়ার যে সময়টা, এই সময়টা অনেক বেশি ধাক্কা খাওয়ার টাইমের তুলনায়। ধাক্কা যখন খাবে, এ আর বি কাছাকাছি এসে মনে করো ধাক্কা খাইছে, এই ধাক্কা খাওয়ার যে টাইমটা এটা খুবই ইনস্ট্যান্টেনিয়াস হবে, মুহূর্তের মধ্যে হবে। ধরো 0.0000001 সেকেন্ডের মধ্যে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে তারা আবার দুই দিকে চলে যাবে। কেমন? ধাক্কাটা ইনস্ট্যান্টেনিয়াস হবে। এই ধাক্কা খাওয়ার ওই যে মোমেন্ট, ওইটার তুলনায় ধাক্কা খাইতে যাওয়ার যে সময়টা এটা অনেক বেশি। কারণ আদর্শ গ্যাস হওয়ার জন্য কণাগুলোকে অনেক দূরে দূরে অবস্থান করাইতে হয় না, তার মানে এই মাঝখানের ধাক্কা খাইতে যাওয়ার যে টাইমটা এটা আসলেই অনেক বেশি। হ্যাঁ, এই যাওয়ার যে সময়টায় সেই যে দূরত্ব অতিক্রম করে এটাকে আমরা বলি ল্যামডা, এটাকে আমরা বলি মুক্ত পথ। তাহলে এই এ প্রথমে বি এর সাথে ধাক্কা খাবে, তারপরে এ সি এর সাথে ধাক্কা খাবে, তারপরে এ ডি এর সাথে ধাক্কা খাবে, এর ধাক্কা খাওয়া শেষ। এবার বি খাবে ডি এর সাথে, বি খাবে সি এর সাথে, বি এর ধাক্কা খাওয়া শেষ। সি খাবে ডি এর সাথে, সি এর ধাক্কা খাওয়া শেষ। ডি আর কারোর সাথে ধাক্কা খেতে পারতেছে না, কারণ ডি এর সবার সাথে ধাক্কা খাওয়া হয়ে গেছে। আমরা এখন সবগুলা ধাক্কার ল্যামডা হিসাব করব, সবগুলা ধাক্কার মুক্তপথ হিসাব করবো, হিসাব করে আমরা এটাকে গড় করবো। এটা নামে হচ্ছে গড়মুক্ত পথ। তাহলে গড়মুক্ত পথ হচ্ছে অণুগুলো পরস্পরের সাথে ধাক্কা খাইতে যাওয়ার সময় যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটার গড় করলে আমরা যা পাবো এটা গড়মুক্ত পথ। তুমি আমাকে বলো তো দেখি একটু, যদি আমি এই গ্যাসের তাপমাত্রা বাড়াই দিই তাহলে কণাগুলা কি দূরে দূরে চলে যাবে না? দূরে দূরে চলে যাবে না? তখন কি গড়মুক্ত পথ বাড়বে না কমবে আগের চেয়ে? বলো তো দেখি। তাপমাত্রা বাড়াই দিলে তারা দূরে দূরে চলে যাবে, তখন গড়মুক্ত পথ কি আগের চেয়ে কি হবে, কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। তারপরে আমি বলতে পারি গড়মুক্ত পথ ল্যামডা এটা কিন্তু টি এর সাথে সমানুপাতিক, টি বাড়াইলে গড়মুক্ত পথ কি হবে, বাড়বে। কেমন? এখন ধরো কথার কথা, এখানে ধরো যে 4টা কণা ছিল, 4টা কণার জায়গায় যদি আমি আরো 8টা কণা নিয়ে আসি, এ জি আই ই এগুলো সব নিয়ে আসি,
মাঝখানে যদি আরো কতগুলো কণা বসাই, তাহলে কি দেখো তো, তাহলে ধাক্কা খাওয়ার জায়গাটা কি আগের চেয়ে কমে গেল না? তার মানে একই জায়গাতে অণুর সংখ্যা বাড়াই দিলে গড়মুক্ত পথ কমে। অথবা মনে করো আমি এই ABCD কণাগুলাকে খাওয়ায় খাওয়ায় মোটা বানাই দিলাম। মনে করো আমি A কণাকে বানাইছি এইরকম বিশাল মোটা, B কণাকে বানাইছি এরকম বিশাল মোটা, D কণা এরকম মোটা, C কণা এরকম মোটা, মানে তাদের ব্যাস বাড়াইতেছি। এখন কি A কণার সাথে B কণার ধাক্কা খাওয়ার জন্য A কণাকে কি আগের মতো লম্বা রাস্তা পার হইতে হবে? না, A কণার ব্যাসই হচ্ছে এখন এতটুকু, B কণার ব্যাস এতটুকু। তার মানে A থেকে B তে যাইতে এখন সময় অনেক কম লাগবে, কারণ মাঝখানে জায়গা কমে আসছে। তাহলে আমি যদি গ্যাসের কণাগুলার ব্যাস বাড়াই দেই, গড়মুক্ত পথ কমবে। আমি যদি কোন একটা জায়গাতে গ্যাসের কণার সংখ্যা বাড়াইতে থাকি, তাহলে গড়মুক্ত পথ কমবে। তাহলে গড়মুক্ত পথ সবার সাথে ব্যস্তানুপাতিক, শুধুমাত্র তাপমাত্রার সাথে সমানুপাতিক। তাপমাত্রা বাড়াইলে গড়মুক্ত পথ বেড়ে যায়। তো এইগুলার উপর অবলোকন করে বিজ্ঞানী ক্লসিয়াস উনি গড়মুক্ত পথের রাশিমালা বের করছেন এইটা, ল্যামডা সমান সমান 1/πa²n। এ হচ্ছে গ্যাসের ব্যাস, এন হচ্ছে ওই জায়গাতে কতগুলা গ্যাসের কণা আছে সেটা। তুমি এন বাড়াইলে ল্যামডা কমবে, এ বাড়াইলো ল্যামডা কমবে। ক্লসিয়াস সাহেব এই সূত্র দেওয়ার পর ম্যাক্সওয়েল সাহেব চিন্তা করলেন যে আমিও একটা সূত্র দিতে চাই। ম্যাক্সওয়েল সাহেব সূত্র দিলেন ল্যামডা সমান সমান 1/√2πa²n। দেখো ক্লসিয়াস সাহেবের সাথে ম্যাক্সওয়েল সাহেবের সূত্রে কিন্তু তেমন কোনো তফাৎ নাই। ম্যাক্সওয়েল সাহেবের এখানে জাস্ট একটা √2 বেশি আসছে। আবার বোলজম্যান নামে আরেক বিজ্ঞানী, যিনি ওই যে তোমার বোলজম্যান ধ্রুবক দিচ্ছেন, উনিও বললেন যে আমিও একটা সূত্র দিতে চাই, আমার সূত্রটা হচ্ছে ল্যামডা সমান সমান 3/4πa²n। ভালো করে খেয়াল করো, ক্লসিয়াসের সূত্রের সাথে সবার সূত্র কিন্তু সিমিলার। কেউ ব্যস্তানুপাতিক সমানুপাতিকের রিলেশন চেঞ্জ করতেছে না, শুধু সংখ্যায় তফাৎ। আমরা সংখ্যাটা মনে রাখবো এই ছন্দ দিয়ে, ক মা বো। কতে ক্লসিয়াস, মাতে ম্যাক্সওয়েল, বোতে বোলজম্যান। কমাবো 1 2 3, কমাবো 1 2 3 4। তাহলে আমরা সহগ গুলা মনে থাকবে যে 1 2 3 4। আমি আইডেন্টিফাই করতে পারবো কোনটা ম্যাক্সওয়েলের সূত্র, কোনটা বোলজম্যানের সূত্র, আর কোনটা ক্লসিয়াসের সূত্র। কেমন? তো এটা গেল। এইবার এই যে দেখো, তোমার ম্যাক্সওয়েলের সূত্রটা দেয়া আছে, বোলজম্যানেরটা দেয়া আছে। আর তোমার গড় মুক্ত পথে নির্ভরশীলতা, যেটা ভাই একটু আগে বলে দিছি, দেখো এই যে তোমার এন এর সাথে ব্যস্তানুপাতিক। আচ্ছা ভালো কথা, এখানে আবার সিগমা দিচ্ছে। সিগমা দেখে তোমরা কিন্তু ভয় পাও না, সিগমাটাই হচ্ছে আসলে এ। ওই প্রথম পাতায় যে এ দেয়া ছিল ওটাই আসলে সিগমা। সিগমা হচ্ছে ব্যাস আর কি, ব্যস্তানুপাতিক শুধুমাত্র তাপমাত্রার সাথে হচ্ছে সমান। এই যে এই তোমাদের কি মনে আছে পি রো আর টি, এদের মধ্যে পি আর রো এর মধ্যে কি সম্পর্ক, আর টি আর রো এর মধ্যে কি সম্পর্ক? কার মধ্যে সমানুপাতিক ছিল, কার মধ্যে ব্যস্তানুপাতিক ছিল? কার মনে আছে বলো তো দেখি। পি আর রো সমানুপাতিক, কারণ বাই বাই। রো আর টি ব্যস্তানুপাতিক, চেহারা একই রকম না। তাহলে আদর্শ গ্যাসের গড়মুক্ত পথ যদি টি এর সাথে সমানুপাতিক হয়, অবশ্যই রো এর সাথে কি হবে, ব্যস্তানুপাতিক হবে, তাই না? তাহলে পি এর সাথে ব্যস্তানুপাতিক হবে। তাহলে পি যখন শূন্য হবে তখন গড়মুক্ত পথ হবে অসীম, কারণ ল্যামডা সমানুপাতিক 1/p। তাহলে পি এর মান যদি শূন্য বসায় দাও, নিচে শূন্য বসাইলে পুরোটার ভ্যালু কি হয়, অসীম হয়ে যায়। কেমন? আচ্ছা, এটার ফিজিক্যাল মিনিংটা, তুমি যদি চাপ কমাইতে থাকো গ্যাসের কণাগুলো দূরে যাইতে থাকে। তুমি চাপের মান শূন্য করে দিছো, গ্যাসের কণাগুলো মহাবিশ্বের এই মাথা থেকে ওই মাথায় চলে যাবে। তার মানে একটা গ্যাসের কণা যদি মহাবিশ্বের এই মাথায় থাকে, আর একটা গ্যাসের কণা মহাবিশ্বের ওই মাথায় থাকবে, তাহলে এই মাথা থেকে এই গ্যাসের কণা ওই মাথায় যদি মহাবিশ্বের আরেক মাথায় আরেক গ্যাসের কণার সাথে ধাক্কা খাইতে যায়, তাহলে তার ধাক্কা খাওয়ার যে জায়গাটা এটা অসীম একটা জায়গা হবে। তো ল্যামডা মান এখান থেকে ইনফিনিটি আসছে আর কি। কেমন? তো আমরা এটা শেষ করলাম। এটা বলো, গড়মুক্ত পথ গ্যাসের ঘনত্বের কি? উত্তর দাও, কোনটা হবে? উত্তর হচ্ছে বি, ব্যস্তানুপাতিক। আফিয়া, মৌমিতা ঠিক আছে, উত্তর ব্যস্তানুপাতিক। আমি যদি চাপ দিতাম, চাপ, তাইলে উত্তর কি হইতো?
চাপের জন্য উত্তর কি হতো? সেম, কারণ চাপ আর ঘনত্ব ভাই ভাই। আমি যদি তাপমাত্রা বলতাম তাহলে উত্তর কি হইতো? এ, তাই না? আমি যদি একক আয়তন অণুর সংখ্যা বলতাম তাহলে কি হইতো? বি। আমি যদি ব্যাসের কথা বলতাম মানে সিগমার কথা বলতাম তাহলে কি হইতো? ডি। এই হচ্ছে গ্যাসের গড়মুক্ত প্রদর্শন, বাদ বাকি সবকিছু রিলেশন। ডান। এবার হচ্ছে স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা এই টপিকটা আমার খুবই মজা লাগে। স্বাধীনতার মাত্রা বোঝার জন্য আমাকে তোমরা একটা জিনিসের উত্তর দাও, বলো তো আল্লাহর দুনিয়ায় তুমি যা দেখতে পাও সবই কয় মাত্রিক? এক মাত্রিক, দ্বিমাত্রিক, তিন মাত্রিক, কয় মাত্রিক বলো তো? আমরা যা দেখতে পাই সবই কয়? সবই তিন মাত্রিক। তুমি তোমার হাতে একটা পাতলা কাগজ, ধরো আমি আমার হাতে একটা টিস্যু পেপার নিলাম, টিস্যু পেপার কিন্তু অনেক পাতলা, তাই না? ধরো এটা একটা টিস্যু পেপার, অনেক পাতলা। তো এই টিস্যু পেপারের এইটার শুধু দৈর্ঘ্য আছে, এই যে দৈর্ঘ্য, আর একটা হচ্ছে শুধু প্রস্থ আছে। এটার কোনো গভীরতা নাই, কিন্তু দেখো এটার পুরুত্ব অনেক কম, তাই না? আমি বললাম যে তার কোনো গভীরতা নাই, তার একটা মাত্রা বাদ। তাহলে এই টিস্যু পেপারটাকে আমি দ্বিমাত্রিক বস্তু বলতে পারি। তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তার কোনো গভীরতা নাই। বাট আসলে কি গভীরতা নাই? আসলে তো আছে নাকি? আসলে তো আছে। তার মানে দুনিয়ার সবই আসলে তিন মাত্রিক। আমরা বোঝার সুবিধার জন্য মাঝে মাঝে দ্বিমাত্রিক কল্পনা করি, মাঝে মাঝে আমরা একমাত্রিক কল্পনা করি। আমি দেখি তুমি এই কল্পনাটা করতে পারো কিনা। কল্পনা করাটা টাফ, দেখি করতে পারো কিনা। নেগলিজিবল হলেও তো কিছু না কিছু তো থাকেই, থাকে না মমিতা? কিছু না কিছু তো থাকেই। বলো তো দেখি, একটা পিঁপড়া টেবিলের উপর হাঁটতেছে, তার গতি কয় মাত্রিক হবে? দ্বিমাত্রিক। কিভাবে দ্বিমাত্রিক? পিঁপড়াটা টেবিলের এক্স অক্ষ বরাবর মানে দৈর্ঘ্য বরাবর যেতে পারবে, হাঁটতে পারবে, অথবা পিঁপড়াটা টেবিলের ওয়াই অক্ষ বরাবর মানে প্রস্থ বরাবর যেতে পারবে। পিঁপড়াটা কিন্তু টেবিল থেকে উঠতে পারবে না। মানে টেবিলের জেড অক্ষ বরাবর মানে উচ্চতা বরাবর কিন্তু পিঁপড়ার কোনো গতি নেই, রাইট? তাহলে পিঁপড়ার গতি দ্বিমাত্রিক। এখন তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আমরা তো আমরা যখন হাঁটি, আমরা হাঁটার সময় তো আমরা পা ঘষে ঘষে হাঁটি না, আমরা তো পা একটু হাঁটার সময় মাটি থেকে উপরে তুলি। তার মানে আমরা তো জেড অক্ষ বরাবর আমাদের পা তো গতিশীল হয়। তাহলে পিঁপড়াও যখন হাঁটে আমরা তো অনুবীক্ষণ যন্ত্রতে দেখলে দেখবো যে পিঁপড়াটার পাও একটু উপর থেকে উপরে উঠতেছে, মাটি থেকে অল্প হইলে উঠতেছে, আমরা সেটা হয়তো নেগলেক্ট করতেছি, বাট উঠতেছে তো। তাহলে পিঁপড়ার গতি তো তিন মাত্রিক। সবকিছুর গতি কিন্তু তিন মাত্রিক। আমরা বোঝার সুবিধার জন্য বলতেছি, মানে তর্ক করলে সবাই তিন মাত্রিক, তর্ক না করলে পিঁপড়ার টেবিলের ওপর পিঁপড়ার গতি দুই মাত্রিক। তাহলে এখন আমি যদি বলি এই পিঁপড়াটা একটা সুতা বরাবর হাঁটতেছে, সুতা, তাহলে তার গতি একমাত্রিক, তাই না? সুতা বরাবর হাঁটতেছে, একমাত্রিক গতি। আবার যদি বলি একটা ফুটবল মাঠে গড়াচ্ছে, ফুটবলের গতি কয় মাত্রিক? মাঠে গড়াচ্ছে কিন্তু, তার মানে ফুটবলটা মাটিতে ড্রপ খাচ্ছে না, তার মানে যে লক্ষ্য বরাবর কোনো গতি নেই, তাহলে ফুটবলের গতি দুই মাত্রিক। প্রাসের গতি কয় মাত্রিক? তোমাদের এটা গতিবিদ্যা চ্যাপ্টারে আছে প্রাসের গতি। প্রাসের গতি দ্বিমাত্রিক। প্রাস রিয়েল লাইফে দেখতে কেমন লাগে জানো? তোমাদের মধ্যে যদি কেউ ফুটবল খেলা ফলো করে থাকো তাহলে তুমি ভালো বুঝবা। ধরো তোমার এইখানে হচ্ছে, মনে করো গোল পোস্ট, এইখানে এখানে গোল পোস্ট, ঠিক আছে? তো এইখান থেকে একটা বল আছে, এই বলটাকে একজন প্লেয়ার দূর থেকে এসে কিক করবে। কিক করলে বলটাকে সে এইদিকে কিক করবে, বলটা এইভাবে উড়ে গিয়ে এইভাবে সামনে গিয়ে পড়বে, গোলকির মধ্যে ঢুকবে। কেমন? যদি এরকম কিকটা সে করে তাহলে ফুটবলটা শুধু সামনের দিকে যাচ্ছে, মানে এক্স অক্ষ বরাবর যাচ্ছে, ফুটবলটা উপরে উঠতেছে আবার নিচে নামতেছে মানে জেড অক্ষ বরাবর যাচ্ছে। তার মানে ফুটবলটা দুই অক্ষ বরাবর গতি আছে, এক্স অক্ষ বরাবর গতি আর জেড অক্ষ বরাবর গতি। সে শুধু সামনে যায় আর আপ ডাউন করতে পারে, সে ডানে বামে নড়াচড়া করতেছে না কিন্তু। তার মানে আদর্শ কেসে প্রাসের গতি দ্বিমাত্রিক গতি, তাই না? কিন্তু রিয়েল লাইফে কিন্তু কিছু ফুটবলার আছে যারা ত্রিমাত্রিক ফ্রি কিক মারতে পারে। যেমন ধরো সবচেয়ে বিখ্যাত প্লেয়ার মেসির কথাই যদি বলো, দেখবো ও যখন ফ্রি কিক মারে তখন বলটা যে মারছে না, বলটা অ্যাঙ্গেল হয়ে গিয়ে গোলকিপারকে ডচ করে দেখা যায় গোল হয়ে যাচ্ছে। মানে ওর দেখা যায় ওর কিকটা সোজাসুজি উপরে উঠতেছে না, ওর কিকটা একটু বাঁকায়া উপরে উঠতেছে, এইভাবে যাচ্ছে, একটু বাঁকায়া যাচ্ছে। এটা কি তোমরা দেখছো? এরকম কোন ফুটবল কিক কি দেখছো যে প্লেয়ার মারার পরে
ধরো এখান থেকে মারবে এই পর্যন্ত যাবে, এটা এরকম বাঁকায় গেছে, সোজা যায় নাই। এটা কি দেখছো নাকি দেখো নাই? ও, সাইমন বলছে ও মারছে, চমৎকার। আচ্ছা, মৌমিতা বলছে 2018-তে দেখছে, ঠিক আছে ফাইন, তাহলে সেই সমস্ত প্রাচীমাত্রিক। তো ভাইয়া যেটা বলতে চাচ্ছি, ফিজিক্স বইতে আদর্শ সবকিছু, তবে ফিজিক্স বইতে আমরা বলবো প্রাচীমাত্রিক। তাহলে প্রাস প্রকাশ করার জন্য আমার দুইটা অক্ষের প্রয়োজন, তাহলে প্রাসের স্বাধীনতার মাত্রা 2। টেবিলের উপর পিঁপড়ার গতি প্রকাশ করার জন্য আমার দুইটা অক্ষ প্রয়োজন, তাহলে টেবিলের উপর পিঁপড়ার স্বাধীনতার মাত্রা 2। স্বাধীনতার মাত্রা মানে হচ্ছে কোনো কিছুর গতিকে প্রকাশ করার জন্য যতগুলা চলকের প্রয়োজন হয়, যতগুলা কোঅর্ডিনেটস এর প্রয়োজন হয়। যেমন আমার এখানে শুধু এক্স আর জেড প্রয়োজন, আমার ওয়াই প্রয়োজন নাই। তো আমার এখানে স্থানাঙ্ক 2টা, তাহলে আমার 2টা স্বাধীনতার মাত্রা। কেমন? তাহলে আমি তোমাকে প্রশ্নগুলোর উত্তর দিও। মনে করো একটা মশা ঘরের মধ্যে উঠতেছে, তাহলে এই মশা কি 3 অক্ষ বরাবর গতিশীল না? তাহলে এই মশার স্বাধীনতার মাত্রা কিন্তু 3। একটা জায়গায় পাখি উঠতেছে, তার মানে পাখি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ যে কোনো বরাবর যেতে পারে, তাহলে পাখির স্বাধীনতার মাত্রা 3। দুনিয়ার যে কোনো কিছু স্বাধীনতার মাত্রা 3। শর্ত সাপেক্ষে স্বাধীনতার মাত্রা 2 বা 1 হইতে পারে। যেমন মাঠে ফুটবল গড়াচ্ছে 2, সুতা বরাবর ফুটবল গড়াচ্ছে 1, সুতা বরাবর পিঁপড়া যাচ্ছে 1, পিঁপড়া যাচ্ছে 3। কারণ এখন আমি কোনো শর্ত দেইনি, দুনিয়া সবাই 3 মাত্রিক, তাহলে যে কোনো জায়গাতেই স্বাধীনতার মাত্রা হবে 3। তাইলে কোনো গ্যাসের কণার জন্যও স্বাধীনতার মাত্রা 3ই হওয়া উচিত, 3ই হওয়া উচিত। যেমন ধরো একটা হিলিয়াম গ্যাস, স্বাধীনতার মাত্রা কত? 3, কারণ সে 3 অক্ষ বরাবর মুভ করতে পারে, সে তো গ্যাস, উঠতে পারে সে, তাহলে তার স্বাধীনতার মাত্রা 3 হওয়া উচিত। কিন্তু যদি আমি বলি একটা অক্সিজেন গ্যাস, এখন তার স্বাধীনতার মাত্রা 3-এর সাথে সাথে আরো 2টা স্বাধীনতার মাত্রা অ্যাড হবে। এখন তাদের মধ্যে একটা ঘূর্ণন গতিও আসবে, ওর জন্য একটা, ওর জন্য একটা। তাহলে টোটাল তাদের স্বাধীনতার মাত্রা ছিল 3, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর যাওয়ার জন্য, আবার 2টা ঘূর্ণন গতিও আসবে। তার মানে একটা অক্সিজেন গ্যাসের অণুর জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। এখন যদি একটা ওজন গ্যাস হয়, ওজন ও ও ও, তাহলে তার স্বাধীনতার মাত্রা হবে এখন 6, কারণ তাদের প্রথম কথা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ 3 বরাবর যেতে পারবে, তো 3টা তো থাকবেই। তারপরে 3 জনেরই তোমার ঘূর্ণন গতি আসবে, তার মানে তোমার হবে 3 3 6। তপন স্যারের বইতে এদের স্বাধীনতার মাত্রা 6-এর বদলে 7ও হইতে পারে। কিভাবে 7 হইতে পারে? আমি যদি এই বস্তুগুলোর তাপমাত্রা অনেক বাড়াই দিই, ধরো আমি যদি 3-4 হাজার ডিগ্রি সেলসিয়াস করে ফেলি, তখন এই গ্যাসের কণাগুলার ভেতরে যে আভ্যন্তরীণ গতিশক্তি ছিল, যে ভেতরে যে কম্পনটা ছিল, এটা অণুর বাইরেও লক্ষ্য করা যাবে তাপমাত্রা বেশি হওয়ার কারণে। তখন অণুগুলো জায়গা থেকে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। কাঁপার জন্য একটা ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম আসবে বাড়তি, ওটা হচ্ছে 7। তাহলে যদি বলে যে নিচের কোনটি একটি বহুপারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম হতে পারে না, অপশন থাকলো 6, 6 হতে পারে। অপশন থাকলো 7, 7 হতে পারে। অপশন আছে 8, এটা হইতে পারে না। অপশন আছে 3, এটাও হইতে পারে, কারণ বহুপারমাণবিক গ্যাসের 3 অক্ষ বরাবর গতি থাকে, 7-এর বেশি হইতে পারে না। কেমন? তাহলে এক পারমাণবিক গ্যাস আর যত পারমাণবিক গ্যাসই হোক, সবারই স্বাধীনতার মাত্রা 3ই হইতে হবে, রিয়েল লাইফে সবই 3। 2 পারমাণবিক গ্যাস হইলে তাদের দুইজনের জন্য 2টা ঘূর্ণন গতি আসে, তাহলে 3 আর 2 5। 3 বা বহু পারমাণবিক গ্যাসের জন্য আর একটা ঘূর্ণন গতি আসবে 6। যদি প্রশ্ন এরকম করে যে নিচের কোনটি স্বাধীনতার মাত্রা হতে পারে না, এরকম যদি দেয়, তাহলে তুমি বুঝবা এটা ওই বই থেকে প্রশ্ন করছে। তখন দেখবো অপশনে 6 এবং 7-এর পাশাপাশি 7-এর চেয়ে বেশি আরো একটা হয়তো থাকবে, 8 বা 9 থাকবে, এটাকে দাগাই দিবা যে এটা হইতে পারে না। কেমন? তো আমরা স্বাধীনতার মাত্রাগুলা এই যে এইখানে দেখবা, যদি একটা স্থির ফুটবল বলে না, মৌমিতা, স্বাধীনতার মাত্রার কথাটা আসে গতি বোঝানোর জন্য। তো স্থির ফুটবল মানে তার স্বাধীনতার মাত্রা নাই, তার স্বাধীনতা 0, কিন্তু এটা দিবে না। এইরকম ধরো মেডিকেলে ধরো এরকম টেকনিক্যাল প্রশ্ন আসে না, বইটা আছে ওইটা উল্লেখ করে আসতে পারে। স্বাধীনতার মাত্রা হচ্ছে গতির অবস্থা নির্দেশ করে, তাহলে যেই বস্তু স্থির তার তো কোনো গতির অবস্থাই নেই, রাইট? আচ্ছা, তো এই যে তোমার হচ্ছে আহ কি বলে, সোজা রাস্তা বরাবর গাড়ি স্বাধীনতা মাত্রা 1। হ্যাঁ, তারপরে তোমার মশার গতির জন্য ভাইয়া বলছি, তারপরে তোমার হচ্ছে পাখির গতির জন্য বলছি, এগুলো সাধারণত মাত্রা 3। কেমন? আচ্ছা, তো তোমার হচ্ছে গ্যাসের জন্য তোমার হচ্ছে ট্রান্সলেশন আর মোশনের পাশাপাশি ঘূর্ণন গতিও থাকবে, এটাও একটু আগে বললাম মাত্র। তোমাদের তাপগতিবিদ্যা চ্যাপ্টার মানে যখন পড়াবো তখন দেখবা তোমাদের এক পারমাণবিক
দ্বিপারমাণবিক বহু পারমাণবিক গ্যাসের জন্য গামার মান মুখস্থ করাচ্ছি। এক পারমাণবিকের জন্য গামার মান 1.67, দ্বিপারমাণবিকের জন্য গামার মান হচ্ছে 1.4, বহু পারমাণবিকের জন্য গামার মান 1.33। তো ডিগ্রি অফ ফ্রিডম থেকে গামার মান বের করার একটা ফর্মুলা আছে 1+2/f। এটা থেকে দেখো এখানে বের করে দেখাইছে যে এক পারমাণবিক গ্যাসের জন্য এফ এর মান হচ্ছে 3, স্বাধীনতা মাত্রা 3। আমি যদি 1+2/3 বসাই তাহলে আমি 5/3 পাবো, মানে আমি 1.67 পাবো। এটা এখান থেকে চাইলে প্রুফ করা যায়। তো আমাদের এখানে লাগবে শুধু এই ইকুয়েশনটা, গামার সাথে ডিগ্রি অফ ফ্রিডমের ইকুয়েশনটা কি, গামা সমান সমান 1+2/f। কেমন? আচ্ছা, এটা গেল। এইবার সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প, এখানে আমরা আসবো। তো সম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য আমাদের বইতে আছে এবং অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য আমাদের বইতে আছে। আমরা এই দুইটা বৈশিষ্ট্য পাশাপাশি একটা পার্থক্যের মতো করে পড়ে ফেলবো। এটা কিন্তু আমাদের আজকে লাস্ট টপিক। সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প ভালো করে বুঝলে আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, পরম আর্দ্রতা এটা ভালো করে বোঝা যাবে। তাহলে আমাদের থিওরি শেষ। এরপরে দুটো বক্স আছে আমাদের বইতে, এখানে একটা আছে, আরেকটা বক্স আছে গ্লেসারের বক্স। এটা আমি স্লাইডে তুলে নেই, এই বক্সটা আমি দেখাবো ক্লাস শেষে। গ্লেসারের বক্সটাও সহজে মনে রাখার কিছু ট্রিক্স আছে, আমি তোমাকে বলে দিব। আর এইটা, এই যে বাষ্পচাপের পরিবর্তনের যে বক্স, এটাও মনে রাখার সুন্দর উপায় আছে, আমি তোমাকে এটাও বলে দিব। তাহলে আমাদের আজকে ক্লাস সুন্দর করে শেষ হয়ে যাবে। সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প বোঝার জন্য একটা ফাঁকা জায়গা লাগবে, তো আমি এই জায়গাটা ব্যবহার করি। আমাকে একটু বলবা, তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে, আর চাপ কমাইলে আয়তন বাড়ে। ঠিক লিখছি না ভুল লিখছি বলো? তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে, চাপ কমাইলে আয়তন বাড়ে, ঠিক আছে না ভুল আছে কথা? ঠিক আছে না? ঠিক আছে। শোনো, মনে করো আবুল বাবুল কাবুল ডাবুল চার বন্ধু, ওই যে চারটা গ্যাসের কণা, আবুল বাবুল কাবুল ডাবুল, ঠিক আছে? তো এই চারটা গ্যাসের কণা চার কোণায় দাঁড়ায় আছে, তাদের মাঝখানে ফাঁকা জায়গা আছে এতটুকু। এই ফাঁকা জায়গায় কিন্তু কিচ্ছু নাই, এই পুরাটাই কিন্তু একটা গ্যাস, বাট কণাগুলো চার কোণা চারটা, মাঝখানে কিছু নাই। তাহলে মাঝখানে যেহেতু কিছু নাই, তারা পরিবেশ থেকে পানি বাষ্প আকারে তাদের এই মাঝখানের ফাঁকা জায়গায় ফিল আপ করা শুরু করবে। এই ফাঁকা জায়গাতে পানি উঠে ফিল আপ হওয়া শুরু হয়। তো এই মাঝখানে যেহেতু আয়তনটা নির্দিষ্ট, তাহলে এইখানে কতটুকু পানি থাকতে পারবে, এই পানি থাকার পরিমাণটাও কিন্তু নির্দিষ্ট। ধরো কথার কথা, এইখানে 80 কেজি পানি বা 80 কেজি জলীয় বাষ্প তারা ধারণ করতে পারে। কেমন? ধরো এখন বাতাসে 60 কেজি জলীয় বাষ্প আছে, তার মানে সে আরো 20 কেজি জলীয় বাষ্প বা পানি খাইতে পারবে, ঠিক আছে না? ধীরে ধীরে যখন সে পুকুর থেকে, নদী নালা থেকে, খালবিল থেকে, সাগর থেকে পানি খাইতে থাকবে, খাইতে খেতে যখন তার মধ্যে 80 কেজির 80 কেজি ফিল আপ হয়ে যাবে, একদম 80 কেজি ফিল আপ, যতটুকু খাওয়ার ক্ষমতা ছিল অতটুকু দিয়ে সে ফিল আপ হয়ে গেছে, তখন আমি এই পুরা গ্যাসটাকে বলবো সম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত বাষ্প, সম্পৃক্ত মানে সে আর খাইতে পারবে না। আমি যখন কোনো একটা জায়গার বাতাসকে সম্পৃক্ত করে ফেলতে পারবো জলীয় বাষ্প দ্বারা, তখন ওই জায়গার আশেপাশে বৃষ্টি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। আমি যদি ধরো 80 কেজির 80 কেজি বাষ্প দিয়ে এই জায়গাটা ফিল আপ করে ফেলি, আর পানি খাওয়ার ক্ষমতা নাই, কিন্তু তাই বলে কি গ্যাস পানি খাবে না? অবশ্যই খাবে। সে তার মানুষ না, তার তো কোনো ব্রেইন নাই, সে খাইতেই থাকবে। সে একদিক দিয়ে খাবে, আরেক দিক দিয়ে সে পানি ফেলে দেবে। 80 কেজির বেশি সে রাখতে পারবে না, কিন্তু সে খাইতেই থাকবে, কারণ এটাই ন্যাচারাল বৈশিষ্ট্য। আশেপাশে রোদ আছে, পানি বাষ্পীভূত হচ্ছে, পানি তার ভিতরে যাচ্ছে, অন্য দিক দিয়ে আবার তার ভিতর থেকে পানি কিছু পড়ে যাবে, কারণ তার 80 কেজির 80 কেজি লিমিটটা তার ঠিকঠাক রাখবে। কেমন? তখনই আমরা বলি বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তাহলে কোনো একটা জায়গার বাতাস যখন সম্পৃক্ত, তখন আশেপাশে পানি জমা শুরু করে, এবং কোনো একটা জায়গায় পানি জমে আছে, পানি বাতাস শুষে খেয়ে ফেলতেছে না, পানি জমে আছে, এর একটা সাইন বোঝার জন্য যে ওই জায়গার বাতাস অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে, অলরেডি সম্পৃক্ত হয়ে গেছে, এই জন্য ওই জায়গার পানি সে খাইতে পারতেছে না।
তাহলে একটু ভেবেচিন্তে বলো, বর্ষাকালে যেই পুকুরে পানি থাকে সেই পুকুরে পানি কেন থাকে? কারণ ওই পুকুরের পানির উপরের লেয়ারের যে বাতাসটা, অবশ্যই সেই বাতাসটা অলরেডি জলীয় বাষ্প দিয়ে স্যাচুরেটেড। এই জন্য সে পুকুরের পানি আর খেয়ে শেষ করতে পারতেছে না, পুকুরের পানির জায়গাতেই রয়েছে। বাট যখন শীতকাল আসবে, শীতকালে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কমে যায়, তখন ওই বাতাস ওই পুকুরের পানি সব খেয়ে শেষ করে ফেলবে, তাও তার পেট ভরবে না, কারণ শীতকালে বাতাস অনেক শুষ্ক থাকে। তখন দেখা যায় শীতকালে অনেক পুকুরের পানি কমে যায় বা ফাঁকা হয়ে যায় পুকুরটা। কেমন? তো যখনই কোনো একটা জায়গার বাতাস পানি দিয়ে ভরা থাকে তখন তাকে আমরা বলি সম্পৃক্ত। তাহলে পানি দিয়ে যদি না ভরা থাকে তখন তাকে আমরা বলবো অসম্পৃক্ত। ভেবেচিন্তে বলতো, অসম্পৃক্ত বাষ্প যেখানে আছে তার আশেপাশে কি পানি জমতে পারবে নাকি পারবে না? অসম্পৃক্ত বাষ্প যেখানে থাকবে তার আশেপাশে কি পানি জমা সম্ভব? কি মনে হয় তোমার? সম্ভব না, কারণ আশেপাশে পানি জমতে তো পারবেই না, ওই বেটা তো খায় ফেলাবে। ততক্ষণ পর্যন্ত খাবে যতক্ষণ পর্যন্ত সে তার পানি খাওয়ার ক্ষমতা শেষ না হয়। তাই আমি বলতে পারি সম্পৃক্ত বাষ্প এবং পানি সাম্যাবস্থায় থাকে, সহ অবস্থান করে। আর অসম্পৃক্ত বাষ্প মানে শুষ্ক বাষ্প, এটা আশেপাশে কোনো কিছুকে পানি জমতে দিবে না, পানিকে খেয়ে ফেলবে। কেমন? আচ্ছা, এখন মনে করো এই পানিটা, এই বাতাসটা 80 কেজি পানি দিয়ে স্যাচুরেটেড হয়ে গেছে। কেন? কারণ এই যে এবিসিডি দাঁড়ায় ছিল তাদের মাঝখানে জায়গাটা নির্দিষ্ট, তাইলে পানি খাওয়ার ক্ষমতা অলিমিটেড। আমি কি করলাম, আমি এই আবুল বাবুল কাবুল ডাবুলকে দূরে সরানো শুরু করলাম। মানে আমি আবুলকে দাঁড় করালাম এখানে, বাবুলকে দাঁড় করালাম এখানে, কাবুলকে এখানে, ডাবুলকে এখানে। আমি চারজনকে দূরে দূরে নিয়ে গেলাম, আয়তন বাড়াই দিছি। বলো, একটু আগে ধারণ ক্ষমতা ছিল 80 কেজি, পানি খাইছেও 80 কেজি, সম্পৃক্ত ছিল। এখন যখন আমি আয়তন বাড়াই দিলাম, এখন কি ধারণ ক্ষমতা 80 কেজির চেয়ে বেড়ে যাবে না? অবশ্যই যাবে। তাহলে একটু আগে যে সে 80 কেজি পানি খেয়ে স্যাচুরেটেড ছিল, যে আর জায়গা নাই পেটে ধারণ ক্ষমতা, এখন তার পেটের পরিধি বাড়ছে না, এখন তার খাওয়ার ক্ষমতা বাড়ছে। তার মানে এখন সে আর সম্পৃক্ত নাই, এখন সে অসম্পৃক্ত হয়ে গেছে। তাহলে আমি কিন্তু বলতে পারি আয়তন বাড়ালে গ্যাস সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হয়ে যায়। আয়তন বাড়ালে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হয়ে যায়। এটাকে লিটারেচারের বাংলায় বলে অসম্পৃক্ততা বাড়ছে, অসম্পৃক্ততা বাড়ছে। তাহলে আমি এই জিনিসটাকে মনে রাখার জন্য লিখতে পারি সরেয়া বাড়লে সরেও বাড়ে, আয়তন বাড়লে অসম্পৃক্ততা বাড়ে। আর লিটারেচার ভাষা বুঝো, অসম্পৃক্ততা বাড়লে সম্পৃক্ততা কমে। লিটারেচারটা বোঝা যাচ্ছে না? আচ্ছা, তাহলে এখন তুমি আমাকে ভেবেচিন্তে বলবা, কোন একটা জায়গার আমি তাপমাত্রা বাড়াই দিছি, কোনটা ঘটবে? অসম্পৃক্ততা বাড়বে না সম্পৃক্ততা বাড়বে? আবার প্রশ্ন করি, আমি কোন একটা জায়গার তাপমাত্রা বাড়ায় দিচ্ছি, কোনটা বাড়বে? সম্পৃক্ততা বাড়বে না অসম্পৃক্ততা বাড়বে? সাইমন সঠিক উত্তর দিচ্ছে। তুমি তাপমাত্রা থেকে স্টার্ট করবা, বাট তুমি তাপমাত্রা দিয়ে শেষ করবা না। তুমি বলবা তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে, আর সরেও সমানুপাতিক। তার মানে আয়তন বাড়াইলে অসম্পৃক্ততা বাড়বে। লিটারেচারে ভাঙা এবার, অসম্পৃক্ততা বাড়বে তার মানে সম্পৃক্ত বায়ু অসম্পৃক্ত হয়ে যাবে, বলা যাচ্ছে। তো উল্টাটা আমরা চাপের জন্য করতে পারি। আমি তোমাকে যদি বলি চাপ বাড়াইছি, কি হবে রে? তুমি বলবা ভাইয়া চাপ বাড়াইছেন, তাহলে আয়তন কমবে। আয়তন কমবে মানে অসম্পৃক্ততা কমবে, তার মানে সম্পৃক্ততা বাড়বে, তার মানে অসম্পৃক্ত বায়ু সম্পৃক্ত হয়ে যাবে। তো এই ধরনের যে লাইনগুলো যখন থাকবে, অসম্পৃক্ত বায়ু সম্পৃক্ত হয়ে যাবে, সম্পৃক্ত বায়ু অসম্পৃক্ত হয়ে যাবে, তোমার ব্রেন কিন্তু ঘুরাবে, ঘুরঘুর ঘুরঘুর করবে। কিন্তু তুমি এই দিকে থেকে ব্যাখ্যা করে পরীক্ষার হলে অ্যান্সার বের করতে পারবে না। তুমি সরেয়া সরেও সমানুপাতিক দিয়ে মনে রাখবা। আয়তন তো ডিরেক্ট বলবে না, তোমাকে চাপ বা তাপমাত্রা দিয়ে বলবে, আর এদিকে সম্পৃক্ত অসম্পৃক্ত বলে দেবে, তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এইবার সম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্যগুলো একটু দেখি, তাহলে আমরা অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য আমাদের অটোমেটিক হয়ে যাবে। দেখো, ভালো কথা, সম্পৃক্ত বাষ্প তৈরি করার জন্য যেহেতু আয়তনটা বাড়াইলেই সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত হয়ে যায়, তো সম্পৃক্ত বাষ্প তৈরি করার জন্য আয়তনকে চেকে রাখতে হবে। আয়তন চেঞ্জ করতে দেওয়া যাবে না। আয়তন যদি একবার চেঞ্জ করে ফেলাও, তাহলে কিন্তু বাতাস আর সম্পৃক্ত থাকবে না, বাতাস কিন্তু অসম্পৃক্ত হয়ে যাবে। তো আয়তনকে ঠিক রাখতে হলে অবশ্যই জায়গাটাকে বদ্ধ হইতে হবে।
দেখো সম্পৃক্ত বাষ্পের সবগুলার মধ্যে আবদ্ধ 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 কথাটা থাকে। এবার দেখো সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে, আবার সর্বাধিক চাপ প্রয়োগ করবে, অবশ্যই তাই, কারণ সম্পৃক্ত বাষ্পে যতটুকু পানি আছে অসম্পৃক্ত বাষ্পে তার চেয়ে কম পানি আছে। তাহলে বেশি পানি বেশি চাপ দিবে, কম পানি কম চাপ দিবে, তাই না? তাহলে সম্পৃক্ত বাষ্পের চাপ সবসময় সর্বাধিক চাপ হয়। আচ্ছা ঠিক আছে। আবার দেখো কোন জায়গাতে তরল পদার্থের সংস্পর্শ যদি বাষ্প থাকে তাহলে বুঝতে হবে এই বাষ্প সম্পৃক্ত। এই কথাটা 6 নাম্বার পয়েন্ট কিন্তু একই, সম্পৃক্ত বাষ্প তরলের সাথে সাম্যাবস্থানে থাকে। 4 নাম্বারটা এটা আমরা একটু পরে পড়তেছি, 5 নাম্বারটা আগে আসো। 5 এবং 7 একবারে পড়ে ফেলা যায়। দেখো 5 নাম্বারে বলা আছে সম্পৃক্ত বাষ্পের সংস্পর্শ যথেষ্ট তরল পদার্থ না থাকলে হাবিজাবি 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 স্থির তাপমাত্রায় ওই বাষ্পের আয়তন বৃদ্ধি করলে ওই বাষ্প অসম্পৃক্ত হবে। মনে আছে সরে আর সরেও সমানুপাতিক, আয়তন বাড়াইলে কি হবে? অসম্পৃক্ত হবে। আর 7 নাম্বার তাপমাত্রা বৃদ্ধি করে চাইলে সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বানানো যায়। তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে, আয়তন বাড়লে অসম্পৃক্ততা বাড়ে, তার মানে সম্পৃক্ত বাষ্প থেকে আমি অসম্পৃক্ত বাষ্প বানাচ্ছি। পড়া ডান। 4 নাম্বার সম্পৃক্ত বাষ্প বয়েল চার্লসের সূত্র মেনে চলে না, তার মানে অসম্পৃক্ত বাষ্প মেনে চলে। আমার প্রশ্ন হচ্ছে কেন সম্পৃক্ত বাষ্প বয়েল চার্জ মেনে চলে না? কে বলতে পারে? 10 সেকেন্ডে সম্পৃক্ত বাষ্প কেন বয়েল চার্জ মেনে চলে না? এটা আজকের সবচেয়ে টাফ কোয়েশ্চেন। সর্বনাশ, একজন পেরে ফেলছে, সাইমন। চমৎকার। দেখো বয়েলের সূত্রে বলা ছিল ভি সমানুপাতিক 1/p, সেখানে টি ছিল ফিক্সড, মনে আছে? বয়েলের সূত্রে চার্লসের সূত্রে বলা ছিল ভি সমানুপাতিক টি, সেখানে পি ফিক্সড। আর চাপীয় সূত্রে বলা ছিল পি সমানুপাতিক টি, সেখানে ভি ফিক্সড। মনে আছে? বাষ্প সম্পৃক্ত হওয়ার জন্য আয়তনকে কি থাকতে হবে? ফিক্স থাকতে হবে। এখন বয়েলের সূত্রে তো আয়তন ফিক্স থাকে না, বয়েলের সূত্রে তো আয়তন বাড়ে কমে, চার্লসের সূত্রে আয়তন বাড়ে কমে, শুধুমাত্র চাপীয় সূত্রে আয়তন ফিক্স থাকে। তাইলে সম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্লস মানবে না, শুধু চাপীয় সূত্র মানবে। এটা হচ্ছে সঠিক উত্তর, শুধু চাপীয় সূত্র মানবে। আর তাহলে অসম্পৃক্ত বাষ্প বয়েল চার্লস মানবে কিন্তু চাপীয় সূত্র মানবে না। কেমন? তাহলে আমাদের সম্পৃক্ত বাষ্প পড়া ডান, অসম্পৃক্ত বাষ্প পড়া ডান। এখান থেকে আমরা চাইলে শিশির অঙ্ক পড়ে ফেলতে পারবো। এই বলতো দেখি, শিশির জমে কখন? দিনে, রাতে, মাঝরাতে, ভোরে। শিশির জমে কখন? দিনে, রাতে, মাঝরাতে, ভোরে। কখন শিশির জমে? ভোরবেলা। শিশির জমে ভোরবেলা। কেন শিশির ভোরবেলায় জমে? একটু ভাবো। মনে করো কোন একটা জায়গাতে আবুল বাবুল কাবুল ডাবুল 4 বন্ধু দাঁড়ায় আছে, তাদের মাঝখানে 80 কেজি পানি খাওয়ার ক্যাপাসিটি আছে। হ্যাঁ, তো পানি অলরেডি 60 কেজি তারা খেয়ে ফেলছে, বাট ক্যাপাসিটি 80 কেজি। তার মানে এই জায়গার বাতাসটা এখনো সম্পৃক্ত হয় না, রাইট? তো সূর্য ডুবছে, তাপমাত্রা কমা শুরু করছে। তাপমাত্রা কমলে অবশ্যই আয়তন কমবে, তার মানে আবুল বাবুল কাবুল ডাবুল কাছাকাছি আসবে, রাইট? তাই না? যখনই কাছাকাছি আসবে তাপমাত্রা সারা রাত ধরে কমতে থাকবে, আবুল বাবুল কাবুল ডাবুল সারা রাত ধরে কাছে আসতে থাকবে। যখনই তারা কাছে আসবে তখন তাদের খাওয়ার যে ক্যাপাসিটি এটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এক সময় যখন ক্যাপাসিটি 60 কেজিতে চলে আসবে, অলরেডি তাদের ভেতরে 60 কেজি ছিল, ক্যাপাসিটিও 60 কেজি হয়ে গেছে। তার মানে এক সময় দেখা যাবে এই 60 কেজি থেকে ক্যাপাসিটি 59 কেজি হয়ে যাবে। তখন ওই 1 কেজি পানি ফোটায় ফোটায় গাছের পাতায় পাতায় জমতে থাকবে, যেটাকে আমরা প্রথমে বলি শিশির। যেটা প্রথমে শিশির সেটা বেশি করে পড়লেই কিন্তু বৃষ্টি, তাই না? তো শিশির জমার চান্স কখন সবচেয়ে বেশি? যখন পরিবেশের টেম্পারেচার ন্যাচারালি সবচেয়ে ড্রপ করে। পরিবেশের টেম্পারেচার ন্যাচারালি ড্রপ করে হচ্ছে ভোরবেলা, কারণ সূর্য যখন ডুবতেছে তাপমাত্রা তখন থেকে কমতেছে, তাহলে সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে তাপমাত্রা সবচেয়ে কম। এই জন্য শিশির জমার সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে সূর্য ওঠার ঠিক আগে আগে, ভোরবেলা। কেমন? তাহলে যেই তাপমাত্রায় অসম্পৃক্ত বায়ু সম্পৃক্ত বাষ্পতে পরিণত হবে সেই তাপমাত্রায় শিশির জমবে এবং সেই তাপমাত্রাকে আমরা বলি শিশিরাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে তোমার শিশিরাঙ্ক পড়া ডান। আপেক্ষিক আর্দ্রতার ব্যাপারটা ভাইয়া বলি নাই, এটা একটু বলে দিয়ে ভাই, এখানে দাঁড়াও, আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি এখনই বলা হয়ে যাবে। শোনো, সেটা হচ্ছে মনে করো কোনো একটা জায়গায় 80 কেজি পানি খাইতে পারতো, পানি আছে 60 কেজি, তাইলে
ওই জায়গার আপেক্ষিক আর্দ্রতা হবে কতটুকু খাইতে পারবে ম্যাক্সিমাম নিচে থাকবে এটা, আর কতটুকু তার মধ্যে আছে 60 এটা থাকবে উপরে ইন্টু 100%। এটাই হচ্ছে ওই জায়গার আপেক্ষিক আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি। কাটাকাটি করি, শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলাম, উপরে 3 নিচে 4, 4 পঁচিশে 100, তার মানে 3 পঁচিশে 75, তাহলে উত্তর হচ্ছে 75%। তাহলে আপেক্ষিক আর্দ্রতা ওই জায়গায় 75%। যদি মনে করো ওই জায়গাতে 80 কেজি পানি দিয়ে ভরা, তাহলে আপেক্ষিক আর্দ্রতা হবে 100%। তার মানে আপেক্ষিক আর্দ্রতা ম্যাক্সিমাম 100% হইতে পারে। ক্যাপাসিটি 80 কেজি, তুমি খায়া ফেলাইছো 81 কেজি, এটা হবে না, তুমি 1 কেজি পানি ফেলাই দিবা, মানে বৃষ্টি হবে। তার মানে আপেক্ষিক আর্দ্রতা 100% হইলে তখন বৃষ্টিপাতের চান্স অনেক বেড়ে যায়, কেমন? এবং আপেক্ষিক আর্দ্রতা 100%-এর বেশি হওয়া সম্ভব না। আবার কোন জায়গার বাতাস 60% আর্দ্র আর কোন জায়গার বাতাস 90% আর্দ্র, কোন জায়গায় বৃষ্টিপাতের চান্স বেশি? যেখানে 90% আর্দ্র সেখানে বৃষ্টিপাতের চান্স বেশি, কেমন? কোন জায়গায় বাতাস বেশি আর্দ্র হবে? যার আশেপাশে নদী নালা খালবিল বেশি, সেখানে বাতাস বেশি আর্দ্র হবে, কারণ সেখানে নদী নালা খালবিল আছে, মানে হচ্ছে ওই জায়গার বাতাস আর পানি খেয়ে কুলাইতে পারতেছে না, তার মানে ওই জায়গার বাতাস ম্যাক্সিমাম পানি দিয়ে ভরা, তাহলে ওই জায়গার আর্দ্রতা বেশি। তাহলে এবার ভেবেচিন্তে বলো, চট্টগ্রাম আর ঢাকা কোন শহরটা সাগরের বেশি কাছে? চট্টগ্রাম আর ঢাকা? চট্টগ্রাম। তাহলে কোন জায়গার আর্দ্রতা বেশি হওয়া উচিত? চট্টগ্রামের আর্দ্রতা বেশি হওয়া উচিত না ঢাকার আর্দ্রতা বেশি হওয়া উচিত? কি মনে হয়? এটা কিন্তু এই বছরের প্রশ্ন। কোন জায়গার আর্দ্রতা বেশি হওয়া উচিত, চট্টগ্রামের আর্দ্রতা না ঢাকার আর্দ্রতা? বলো। চট্টগ্রামের আর্দ্রতা বেশি হওয়া উচিত, ঢাকার আর্দ্রতা কম। এবার লাস্ট কোয়েশ্চেন এখান থেকে, চট্টগ্রাম এবং ঢাকা এই দুইটা, সরি চট্টগ্রাম বলো, চট্টগ্রামে সন্ধ্যাবেলা আর্দ্রতা বেশি হবে নাকি চট্টগ্রামে ভোরবেলা আর্দ্রতা বেশি হবে? ভোরবেলা, কারণ সন্ধ্যাবেলা যদি কেউ কোনো অসম্পৃক্ত বাষ্প থাকেও সেটা ভোরবেলা গিয়ে সেটা সম্পৃক্ত হয়ে যাবে, তাহলে চট্টগ্রামে ভোরবেলা আর্দ্রতা বেশি হবে। চট্টগ্রামে দিনের বেলা আর্দ্রতা বেশি না রাতের বেলা আর্দ্রতা বেশি? রাত্রেবেলা আর্দ্রতা বেশি, এটা পরীক্ষায় আসছিল এক্স্যাক্ট এটাই। তা আমাদের আপেক্ষিক আর্দ্রতা পড়া শেষ। আমাদের হচ্ছে আর্দ্রতা মিতি নিয়ে ঘটনাগুলা যেগুলা, এগুলো হেডলাইন গুলা লাগবে। এই হেডলাইন থেকেই আগের বছর প্রশ্ন আসছিল। হ্যাঁ, তুমি দেখবা যখন তোমার হচ্ছে কক্সবাজার যাবা, কক্সবাজারে গেলে দেখবা যে গায়ের ঘাম গায়ে শুকায় যায়, খুব অস্বস্তি লাগে, মানে জামা ভেজা ভেজা থাকে অলরেডি ঘাম দিয়ে। কেন? কারণ তোমার বাতাস তোমার ঘাম শুষে নিচ্ছে না, কারণ বাতাস অলরেডি 100% আর্দ্র, তোমার এসে শুষবে না, কেমন? কিন্তু কক্সবাজারে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে না কেন তাইলে? কারণ কক্সবাজারে বাতাস আছে, বাতাসের কারণে এক জায়গার আর্দ্র বাতাস অন্যদিকে চলে যাচ্ছে, ফলে ওই জায়গাতে কন্টিনিউয়াস একটা আর্দ্র আর শুষ্ক বাতাসের ফ্লো চলতেছে। কিছু শুষ্ক বাতাস ল্যান্ড সাইড থেকে দৌড়ে আসতেছে, তারা আর্দ্র হচ্ছে, তারা আর্দ্র হয়ে আবার ল্যান্ডের দিকে দৌড়ে যাচ্ছে, আবার ল্যান্ড থেকে কিছু শুষ্ক বাতাস আসতেছে, একটা বায়ু প্রবাহের চক্র চলতেছে। এই জন্য কন্টিনিউয়াস কক্সবাজারে কি থাকবে না তোমার, বৃষ্টি হবে না, কন্টিনিউয়াস হবে না, কেমন? যদি এমন হইতো যে বাতাস স্থির, বাতাস নড়তেছে চড়তেছে না, তাহলে কন্টিনিউয়াস কক্সবাজারে বৃষ্টি হইতো। যে সমস্ত জায়গা পাহাড়ি, সেখানে বাতাসের ফ্লোটা আটকে যায়, তো সেইখানে কন্টিনিউয়াস বৃষ্টি হওয়ার চান্স অনেক বেশি থাকে। যেমন তুমি দেখবা সিলেট রিজিয়নে দেখবা প্রচুর বৃষ্টি হয়, হ্যাঁ, কারণ সেখানে আশেপাশে পাহাড় আছে, তো বাতাসের যে মুক্ত ফ্লোটা সেটা ব্যাহত হয়। তো কোনো জায়গার বাতাস যদি স্যাচুরেটেড হয়ে যায়, কন্টিনিউয়াস সেখানে বৃষ্টি হইতে থাকে একটু পর পর। দেখবা সিলেট অঞ্চলে দেখবো যে প্রচুর বৃষ্টি হয়, ঠান্ডা অনেক বেশি ওখানে। আচ্ছা, তো আমাদের একটা দুটা ছক বাকি আছে। এই ছকটা আমি একটু জুম ইন করি। এই ছকটায় তুমি দেখো দুইটা ভ্যালুকে ভাইয়া কমলা কালার দিয়ে দাগাই দিয়েছি, এই দুইটা ভ্যালু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল, কেমন? দেখো 0 থেকে 40°C পর্যন্ত টেম্পারেচার গুলা 2 ডিগ্রি 2 ডিগ্রি 2 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়ছে। 40 ডিগ্রির পর থেকে টেম্পারেচার 10 10 10 10 করে বাড়ছে। তো আমরা 0 থেকে 40 পর্যন্ত আমরা 2 ডিগ্রি 2 ডিগ্রি করে সবগুলা মান মুখস্থ করতে পারি দশমিকের আগের ভ্যালুগুলা দিয়ে। দশমিকের পরের ভ্যালুগুলো মনে রাখার দরকার নাই। তুমি দেখো 0 ডিগ্রির জন্য প্রথম ভ্যালুটা হচ্ছে 4। দেখো 0 থেকে শুরু করে তোমার 14 ডিগ্রি পর্যন্ত দেখো এক এক করে বাড়ছে, দেখো 4 5 6 7 8 9 10 11। আবার তোমার হচ্ছে 16 ডিগ্রি থেকে 22 ডিগ্রি পর্যন্ত দেখো টেম্পারেচার সব প্রেশার গুলো 2 2 করে বাড়ছে, 13 15 17 19। তারপরে দেখবা 24 থেকে 28 পর্যন্ত 30 পর্যন্ত 3 3 করে বাড়ছে, 32 আর 34 4 4 করে বাড়ছে, 36 আর 38 5 5 করে বাড়ছে, 40 বাড়ছে হচ্ছে 6 করে। তো আমরা এই পুরো জিনিসটা মনে রাখতে পারবো এই রুল দিয়ে। 8 4 4 2 2 1 রুল দিয়ে, 8 4 4 2 2 1 রুল দিয়ে। মানে কি?
0 থেকে শুরু করে পরবর্তী 8টা টেম্পারেচারের জন্য মান এক করে বাড়বে। দেখো প্রথম 8টা একই গ্রুপে, এই 8টার মান এক করে বাড়বে। তারপরে 4টা টেম্পারেচার 2 করে বাড়বে। তারপরে 4টা টেম্পারেচার 3 করে বাড়বে। তারপরে 2টা 4 করে বাড়বে। তারপরে 2টা 5 করে বাড়বে। লাস্টেরটা 6 করে বাড়বে। এই ফর্মুলা দিয়ে দেখো আমি চাইলে এইখানে পুরা ছকটা লিখে ফেলতে পারি। দেখো আমি লিখবো 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40। দেখো আমি কি করছি, দেখো আমি প্রথম 8টা টেম্পারেচার একসাথে লিখছি, তারপরে 4টা একসাথে লিখছি, তারপরে 4টা একসাথে লিখছি, তারপরে 2টা, তারপরে 2টা, তারপরে একটা, মানে আমি 8, 4, 4, 2, 2, 1 এইভাবে পুরাটাকে আলাদা আলাদা করে প্যাকেট করছি। এখন প্রথম 8টা +1 করে বাড়বে, তারপরে 4টা +2 করে বাড়বে, তারপরে 4টা +3 করে বাড়বে, তারপরে 2টা +4 করে বাড়বে, তারপরে 2টা +5 বাড়বে, তারপরেরটা +6 বাড়বে। তো আমি প্রথমটা 4, এটা আমি মনে রাখবো, এরপরে এক করে বাড়াতে থাকবো। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ডান। এরপরে আমি 2 করে বাড়াবো, 13, 15, 17, 19, ডান। এরপর 3 করে বাড়াবো, 22, 25, 28, 31। তারপর 4 বাড়াবো, 35, 39। তারপর 5 বাড়াবো, 44, 49। তারপর 6 বাড়াবো, 55, ডান, শেষ। এখন 40-এর পরে যে ভ্যালুগুলো আছে এর জুম করি, 40-এর পরে যে ভ্যালুগুলো আছে একটা মাত্র ভ্যালুই 2 ঘরে, মানে 92। বাকি সব দেখো 3 ঘরে, 100, 200, 300, 500, 700। তো এই ভ্যালুগুলা তোমার পুরোপুরি মনেও রাখতে হবে না। তুমি এভাবে মনে রাখবা, 100-কে মনে রাখবা 1 দিয়ে, 200 হচ্ছে 2 দিয়ে, তারপর 300 3, তারপর 500 5, তারপর 700 7। তুমি মনে রাখবা 1 2 3 5 7, মানে 50°C হচ্ছে 2 ডিজিটের নাম্বার, 60 70 80 90 100 এগুলো হচ্ছে সব 3 ডিজিটের নাম্বার। 1 2 3 5 7 এটা দিয়ে আমি মনে রাখতে পারবো। পরীক্ষা যেটা করে, এই ছক থেকে যে 2 বছর প্রশ্ন আসছে, সঠিক উত্তরটা ধরো 40° জন্য মান কোনটা, অপশনে 55 রাখছে, বাধ্যক্রিয়া মানগুলো কিন্তু টিচার বানায় নাই যে 55.32, 55.42 এইভাবে কিন্তু করে নাই, বরঞ্চ বাদ বাকি ভ্যালু গুলা তুলে দিচ্ছে, 55 সাথে 49 দিচ্ছে, 44 দিচ্ছে, 39 দিচ্ছে, এইভাবে দিচ্ছে। তার মানে টিচার যখন ছক থেকে প্রশ্ন করে, সঠিক অপশনটা ছক থেকে তোলে, বেঠিক অপশনটা ছক থেকে তোলে। এই জন্য আমরা দশমিকের পরের ভ্যালুগুলো আমরা কেয়ার করতেছি না মনে রাখার জন্য। এই জন্য আমরা 3 ডিজিটের গুলো আমরা পুরোপুরি মনে রাখার জন্য কেয়ার করবো না, কারণ 100 ওয়ালা একটাই আছে। তো এমন করবে না যে 149, 172, 173 টিচার ম্যানিপুলেট করে মান বানাবে না, বরঞ্চ 60°-র জন্য মান কত, 149-এর পাশাপাশি বাকিগুলা 233, 355 এগুলাই দিবে। তো তোমার ওই প্রথম ডিজিটটা মনে রাখলেই চলবে, কেমন? তাহলে এইখান থেকে তোমরা 18° এবং 28°-র জন্য চাপের মানটা এখনই একটু প্র্যাকটিস করে বের করার অভ্যাস করো, এবং 18 এবং 28-এর মানটা আমাকে লিখে জানাও। 18 এবং 28°-র মানটা আমাকে লিখে জানাও। প্রথমে 0 থেকে 40 পর্যন্ত সুন্দর করে লিখে ফেলো, 2 2 2 2 করে। তারপরে 8 4 4 2 2 1 প্যাকেট করো। প্রথম 8টা +1 করে বাড়াও, 4 4 মিলিমিটার মার্কারি থেকে শুরু করো, 4 পারার চাপ থেকে শুরু করো। তারপরে +2 করে বাড়াও, তারপর +3 করে বাড়াও, তারপর +4 করে বাড়াও, তারপর 5, তারপর 6 করে বাড়াও। করে ফেলো দ্রুত। 18 এবং 28 ডিগ্রি, এই দুইটা আমাকে বলো। 18 এবং 28। মুমিতার হচ্ছে আসছে 15 আর 28। 15 আর 28 কি? সাইমনের 15, 28-এর জন্য 28 ঠিক আছে। এটার জন্য হচ্ছে তোমার 14°-র জন্য 11, তাহলে 16°-র জন্য 13, 15, ঠিক আছে, ফাইন, সুন্দর। এবার গ্লেইসারের উৎপাদক যেই ছকটা, হ্যাঁ আমি পিডিএফটা ম্যানেজ করতে পারতেছি না এখন দেখানোর জন্য, আমার সময় লাগবে 4-5 মিনিট। আর তার চেয়ে আমি তোমাদের বলে দিই, এটা বেটার হবে, একটু গ্লেইসারের উৎপাদকের ছকটা বের করো।
ওইখানে দেখো 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য গ্লেসিয়ার উৎপাদকের মান মনে হয় আছে 2.06। দেখো তো মিলে কিনা, 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য 2.06 আছে কিনা। আছে। এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা, তখন ডেন্টাল আলাদা হইতো, এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2010-এ আসছিল। হ্যাঁ, 2010 দেখেই 10 ডিগ্রি সেলসিয়াস দিচ্ছে কিনা আই ডোন্ট নো, কিন্তু এটা এক বছরই আসছিল। আর কোনো বছর গ্লেসিয়ার উৎপাদকের কোনো প্রশ্ন আসে। গ্লেসিয়ার উৎপাদকের মানগুলা মনে রাখা খুবই টাফ। তবে একটা একটা জায়গাতে তুমি চাইলে মনে রাখতে পারো, সেটা হচ্ছে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য মানটা দেখো 1.70, এবং তারপর থেকে 37 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত দেখো মানটা 0.01 করে কমছে, মানে এক 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 করে কমছে। দেখো তো 37 ডিগ্রির জন্য মানটা 1.58 কিনা। দেখো আমি কি করছি, আমি 25 থেকে 37, কত 12 ডিফারেন্স, তাহলে আমি এটা থেকে 12 কমাই দিছি। আমি 70 থেকে মনে মনে 12 কমাইছি, আমার 58 হয়েছে। তপন স্যারের বইতে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মান দেয়া আছে, এবং এই একই সিকোয়েন্সে দেয়া আছে, সেম সিকোয়েন্সে, ওই 0.01 করেই কমছে। তার মানে আমি 50 ডিগ্রি মানটা চাইলে আমি বের করে ফেলতে পারি। দেখো 25 থেকে 50-এর ডিফারেন্স হচ্ছে 25, তাহলে 70 থেকে 25 বাদ দাও, 0.45, তাহলে 1.45 হচ্ছে উত্তর। তখন স্যারের বই থেকে যদি প্রশ্ন হয় 50 ডিগ্রির জন্য গ্লেসিয়ার উৎপাদক কত, 1.45 কিন্তু হবে। তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে 25 ডিগ্রি আগের গুলো মনে রাখি, মিল নাই, ঝামেলা আছে। তুমি দেখো 25 ডিগ্রি দেখো, 24 ডিগ্রি দেখো 1.68, কিন্তু 1.72 দুই বাড়ছে। তারপরে 23 ডিগ্রি দেখো 1.74 দুই বাড়ছে। বাট 22 ডিগ্রি দেখো এক বাড়ছে, আবার পরেরটা দেখাবো দুই বাড়ছে। মানে ওগুলোর মধ্যে তুমি এই সিঙ্ক্রোনাইজেশনটা পাবা না 25 ডিগ্রির আগের ভ্যালুগুলোর জন্য, 25 থেকে 50 পর্যন্ত পাবা। তো আমার পরামর্শ যদি নাও তাহলে হচ্ছে 25 ডিগ্রির জন্য 1.70 এটা মনে রাখো, এরপরের গুলো এক করে কমবে, এটা মাথায় রাখো। যদি 25 থেকে 50-এর মধ্যে আসে তাহলে তুমি একটা বেনিফিট পাবা অন্যান্য এক্সামিনের তুলনায়। বাকিটা হয়তো নাও পারতে পারে, তুমি হয়তো পেরে যাবে। কিন্তু 25 ডিগ্রির আগের ভ্যালুগুলা মনে রাখা ইজ সো টাফ যে তুমি ওইটা ক্যাপচার করতে গিয়ে পড়তে গিয়ে তুমি পরীক্ষার আগে পেঁচায় ফেলবা, তখন দেখা যাবে যে তোমার হয়তো অন্যান্য ইম্পর্টেন্ট পড়া তুমি ভুলে যাচ্ছ এটা করতে গিয়ে। ঠিক আছে, তো আমার মতে 25-এর আগের ভ্যালুগুলো বাদ রাখলে ভালো, এটা কেউ পারবে না, তুমিও পারবে না, বাদ এটা নিয়ে তারা খাওয়ার কিছু নেই। হ্যাঁ, 10 ডিগ্রিটা মনে রাখতে পারো, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টাল ভর্তি পরীক্ষাটা আগে আসছে, তো পুরোনো বছরের প্রশ্ন কপি পেস্ট হইতেও পারে, কেমন। আর আরেকটা মনে রাখতে পারো যে হ্যাঁ, একদম শুরুর যে ভ্যালুটা ওটা মনে রাখতে পারো, কারণ টিচাররা সাধারণত ছকের শুরুর ভ্যালু, ছকের শেষের ভ্যালু, এগুলোর দিকে একটু টিচারদের মনোযোগ বেশি যায়। তো এটা হয়তো তুমি শুরুটা দেখে রাখতে পারো, কারণ তোমার সাথে যারা পড়বে তাদের মধ্যে হয়তো 10% স্টুডেন্ট হয়তো শুরুর মানটা শেষের মানটা মুখস্থ করে যাবে। তো ওইখান থেকে প্রশ্ন করলে ওরা হয়তো পেরে যাবে, তুমি হয়তো মিস করবে। তো তোমার প্ল্যান হচ্ছে এই বেশি কঠিন পড়ার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট যতটুকু পড়তেছে আমি যেন অ্যাটলিস্ট অতটুকু যেন পড়া হয়, তার চেয়ে যদি একটু বেশি পারি তাহলে ভালো, কেমন। কিন্তু একদম সবই পড়তে গিয়ে আবার প্যাচ লাগাই ফেললে কিন্তু বিপদ। আচ্ছা, তপন স্যারের বই মৌমিতা বলছে ভাই একাডেমিকে কখনো পড়ি নাই, এক্সেপশন নেই, পড়ার কোনো দরকার নেই। তপন স্যারের বইতে বাড়তি যেখানে যা লাগবে আমি প্রত্যেক চ্যাপ্টারে এটা বলে দিব, যেমন এই চ্যাপ্টারে বলে দিলাম, আমি সব চ্যাপ্টারের জন্য কিন্তু বলে দিব। তো আলাদা করে তপন স্যারের বই খোলার দরকার, ঠিক আছে। আর নতুন এডিশনের বই তোমাদের হচ্ছে কিছু জিনিসপত্র অনেক চেঞ্জ করছে, যেমন ধরো তোমাদের বছরের তোমরা যে যে বই পড়ে এইচএসসি পরীক্ষা দিছো ওই বইতে তোমার স্বাধীন ভেক্টরের সংজ্ঞা ছিল যে ভেক্টরের মান শূন্য হয় তার নাম স্বাধীন ভেক্টর, এটা একটা ভুল ছিল। এটা কিন্তু নতুন এডিশনের বইতে কিন্তু কারেকশন করছে, যে ভেক্টরের মান শূন্য হয় না তার নাম হচ্ছে স্বাধীন ভেক্টর। হ্যাঁ, তো তোমার সরি, সঠিক ভেক্টর, সঠিক যে ভেক্টরের মান শূন্য হয় না তার নাম সঠিক ভেক্টর। আগের বইতে কিন্তু ভুল ছিল। তো কিছু অনেক আবার ধরো যেমন বোজম্যানের যে সমীকরণটা 3/4 πa²n, এটা কিন্তু দুই এডিশন আগের বইতে কিন্তু ছিল না, এটা তপন স্যারের বই থেকে ইসাক স্যারের বইতে নতুন এডিশনের বইতে অ্যাড করে দিচ্ছে। তো কিছু জিনিসপত্র তোমরা মিস করবা যদি নতুন বইটা ক্যারি না করো। এখন যেটা নতুন ওইটা থাকলেই চলবে। এরপরে ধরো এইচএসসি পরীক্ষার পরে আরেকটা যে নতুন এডিশনের বই যদি আসে, সেই বইতে বাড়তি কি কি আছে ফিজিক্স বইতে, ওইটা আমি একসাথে করে তোমাদেরকে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, কেমন। তাহলে আমাদের আজকের ক্লাস আমরা শেষ করলাম। আরেকটা জিনিস হচ্ছে মানে এই রেকর্ডিংটা তো আমি গ্রুপে দিয়ে দিব, তবে আমার মানে পরামর্শ থাকবে, মানে তোমরা যারা সিরিয়াসলি দেখো ক্লাস করতে চাও, লাইভে ক্লাস করলেই বেটার। লাইভে ক্লাস করলে বেটার কেন, তুমি হচ্ছে কোনো প্রবলেম থাকলে আমার কাছ থেকে সলভ করে নিতে পারবা। দেখো এই বছর আমি মূলত আম, তোমার হচ্ছে ফিজিক্সের একটা ফ্রি ব্যাচ চালু করছি। কেন?
কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে দেখো তোমার অনেক স্টুডেন্ট থাকে সেকেন্ড টাইমে দেখা যায় যারা হয়তো বাসার একটা প্রেশার থাকে, সেকেন্ড টাইম দিও না, বা বাসা থেকে তারা একটা ফিনান্সিয়াল সাপোর্ট পায় না। হ্যাঁ, তো দেখা যায় তাদের জন্য আলাদা করে ফুল কোর্সে কোথাও ভর্তি হওয়াটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। হ্যাঁ, তো এমন না যে ধরো অনলাইনে ক্লাসের অভাব নেই, অনলাইনে অনেক ক্লাস আছে। দেখো ইউটিউবে তো তোমার ধরো এআই কোর্স আছে, ফটোশপের কোর্স আছে, হাজার হাজার ঘন্টার কোর্স আছে, ফ্রি কোর্স, কিন্তু কেউ সেগুলো করে না। করে না কেন? কারণ সবাই একটা নিয়মের মধ্যে থাকতে চায়, যে আমি যদি একটা 3 মাস বা 4 মাস ব্যাপী যদি আমি একটা নিয়মের মধ্যে থাকি, ডেফিনেট দিনে ক্লাস হবে, ডেফিনেট দিনে এক্সাম হবে, তাইলে আমার ওই এক্সামের প্রেসারে আমার এই ক্লাসটা লাইভ করতে হবে, এটার প্রেসারে দেখা যায় কি আমরা হচ্ছে জোর করে হইলেও আমরা ক্লাসটা করি। তো এই জন্য আমার ইয়েটা ছিল যে এই বছরের যারা স্টুডেন্ট সেকেন্ড টাইমার আছে, গত বছর মেডিকোতে ছিল, বা এই বছর হয়তো ফুল ব্যাচে ভর্তি হচ্ছে না, তাদের জন্য কতটুকু হেল্প করা যায় তাদেরকে। আমার যেহেতু এখন একটু ফ্রি টাইম আছে, ফার্স্ট টাইম শুরু হওয়ার আগে আমি ধরো আগামী 3 মাস, এপ্রিল মে জুন, এই 3 মাস আমি ফ্রি থাকবো মোটামুটি ফার্স্ট টাইমের তুলনায়। তো এই সময়টাতে আমি চাইলে সপ্তাহে 2 দিন করে তোমাদের জন্য একটা করে ক্লাস নিলাম, নিয়ে আমার ধরো 3 মাসে আমি 24-25টা ক্লাসে আমি তোমাদের ফিজ কোর্সটা তুলে দিলাম। এটা তোমাদের একটু হেল্প হবে আর কি। তো এটার জন্য ধরো তোমাদের কাছ থেকেও একটা কোঅপারেশনের দরকার আছে। ধরো সবার যদি আগ্রহ না থাকে তাইলে ব্যাচ কন্টিনিউ করে তো আর আসলে কারো পক্ষে কোনো লাভ হচ্ছে না, জাস্ট শুধু শুধু টাইম নষ্ট হচ্ছে, তাই না? তো সবার যদি কাজে লাগে, ইফেক্টিভ হয় সবার জন্য, তাইলে আমরা এটা সুন্দর করে কন্টিনিউ করব। তো আগামী শনিবার হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস হবে, ওইটাও 4টা বাজেই হবে, এবং ক্লাসের টপিক হবে গতিবিদ্যা। তোমাদের এখানে আহ ওর নাম যেন কি ছিল, শুভ্রা নাকি, হ্যাঁ শুভ্রা, শুভ্রা বলছিল যে গতিবিদ্যা চ্যাপ্টারটা ওর দরকার, তাহলে আমরা গতিবিদ্যা লেকচারটা নিয়ে একদিন নিব শনিবারে বিকাল 4টায়। আমি আগেই গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, সবাই টাইমলি জয়েন করো। আর গতিবিদ্যা ক্লাসটা শেষ হওয়ার পরে আমরা একটা পরীক্ষা নিব, টাইম দিয়ে দিব আমি গতিবিদ্যা ক্লাস আর আজকের ক্লাস, 2টা ক্লাসের উপর আমরা হয়তো একটা 50 মার্কের একটা পরীক্ষা নেবো, বা একটা 100 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা নেবো। ঠিক আছে? তো সবার সাথে আমি রেকর্ডিংটা তো গ্রুপে দিয়ে দিব, ওইটা দেখে নিও পুরোটা। 1.5x স্পিড বা 1.25 টিমে স্পিডে টেনে তুমি দেখে ফেলতে পারবা। হ্যাঁ, আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।